হ্যাঁ, আমরা আজকের সেশনটা শুরু করি। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? একটু একবার কনফার্মেশন দিবেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভয়েস ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, আমার একটু হ্যাঁ, ঠান্ডা সমস্যা নেই। লাগছে, এই জন্য ভয়েসটা একটু ডিফারেন্ট শোনাচ্ছে নিজের কাছেও। তো চেষ্টা করব তাও একটু ক্লিয়ারলি কথা বলার, যাতে সবাই আমার কথা বুঝতে পারে আর কি। তো আমার প্ল্যানিং ছিল, যেটা আমাদের এই তিনটা সেশন নেওয়ার প্রথম সেশনটা জাহাঙ্গীর ভাই নেওয়ার কথা ছিল। আমাদের সেখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার কথা ছিল, যে ওভারঅল এক্সামটা সম্পর্কে, সিলেবাস সম্পর্কে ইন্ট্রোডাকশনের পরে ক্রিমিনাল ক্লাসটা নিতেন ভাইয়া, আমি রিট নিতাম তারপরের ক্লাসে। তারপরে সাকিব ভাই একজন আছেন, উনিও নিয়মিত বিভিন্ন কোচিং এ ক্লাস নেন, উনি সিভিলের ক্লাসটা নিতেন। তো একটু স্কেডিউলিং এর সমস্যার জন্য, যেহেতু আসলে ভ্যাকেশন চলছে, কোর্ট ভ্যাকেশন প্লাস পূজার ভ্যাকেশন, তো আমারটা দিয়েই শুরু করছি আর কি আজকে। আমরা আজকে রিড ক্লাসটা করি। রিড ক্লাসের সাথে আমি জাস্ট একটা খুবই একটা ইন্ট্রোডাকশন দিই আমাদের এক্সামটা নিয়ে। এক্সামের সম্পর্কে হালকা পাতলা কিছু কথা বলেই আমরা হচ্ছে রিড স্পেসিফিক যে সেশনটা সেটা শুরু করবো। অনেকদিন হয়ে গেছে মানে ইয়ার বিজ্ঞাপনের এক্সামের। তো আমি শিওর আপনারা অনেকেই কোচিং করছেন বা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছেন। আপনারা অনেক মোটামুটি আপনাদের প্রিপারেশন একটু অ্যাডভান্স লেভেলে আছে। তো আমি চেষ্টা করব আজকে আমার রিটের ক্লাসটা অ্যাটলিস্ট এভাবে নিতে, যে আপনাদের যে এক্সিস্টিং প্রিপারেশন সেটার সাথে কিছু ফাইন টিউন করা। বিশেষ করে কোন পার্টিকুলার যে জায়গাগুলোতে ভুল হতে পারে আপনাদের, বিশেষ করে যাদের এক্সপিরিয়েন্স নাই ড্রাফটিং করার, সেই পয়েন্টগুলো আমি একটু আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর রিট আসলে খুবই ভাস্ট একটা ম্যাটার। এখন পর্যন্ত যে কোনো ড্রাফটিং এর চেয়ে রিট ড্রাফটিংটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। যখনই রিট ড্রাফটিং করতে যাই, তখনই আমি কোনো না কোনো সিনিয়রের শরণাপন্ন হইতেই হয়। বিশেষ করে প্রেয়ার পোর্শনটার জন্য বা কস্ট টাইটেলটার জন্য, যে এটা ঠিক আছে কিনা। এখন ওই কনফিডেন্সটা আসলে গ্রো করে না, যে না এটা ঠিক আছে। ফাইনাল ড্রাফটিং এর পরে একটু সিনিয়রের কাছে একটু দেখাই নিতেই হয়। তো এই জন্যই আর কি রিড ড্রাফটিংটা আমাদেরকে একটু কশাস ভাবে একটু চিন্তা ভাবনা করে বুঝে তারপরে পরীক্ষার খাতায়ও যদি লিখতে পারি, তাহলে মনে হয় এখানে ভালো কিছু করার সুযোগ আছে। হ্যাঁ, এখানে একটু টেকনিক্যাল পয়েন্ট কিছু আছে, টেকনিক্যাল পয়েন্ট গুলো বুঝতে পারলে আশা করি সেগুলো পরীক্ষায় কাজে দেবে। তো আহ, ওই ডিসকাশনে যাওয়ার আগে, রিটের আগে আমাদের পরীক্ষা নিয়ে একটু বেসিক আলোচনা করি। আমি শিওর আপনারা সবাই জানেন পরীক্ষা সম্পর্কে, কারণ পরীক্ষা জাস্ট কিছুদিন পরেই। আমাদের 25 মার্কের একটা পরীক্ষা হবে, তাই না? 25 মার্কের মধ্যে মনে হয় 12 মার্ক পাইতে হয় পাশ করতে। এই 12 মার্ক পাইতে হবে কিভাবে সেটা এখন আমাদের যদিও আহ, আমরা যখন পরীক্ষা দিছি বা তার আগে যারা পরীক্ষা দিয়েছে, তাদের তিনটা ড্রাফটিং করতে রাখতো জাস্ট। শুধুমাত্র তিনটা ড্রাফটিং করে দিয়ে আসলেই হয়ে যেত। একটা সিভিল করতাম, একটা ক্রিমিনাল করতাম, একটা রিট করতাম। ইদানিং আবার দেখা যাচ্ছে যে এই ড্রাফটিং এর সাথে একটা লেজুর কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, আবার কোয়েশ্চেনের স্পেসিফিক মার্কও দিয়ে দিচ্ছে। তো যত যাই হোক, আমি একটা কথা বলি আপনাদেরকে, এখন পর্যন্ত ওই কোয়েশ্চেনের অ্যান্সার করে পাশ করা যাবে না। পাশ করতে হলে কিন্তু ড্রাফটিং করেই পাশ করতে হবে, ড্রাফটিং এর উপরেই মার্ক দিবে আপনাদেরকে। কোয়েশ্চেনটা ঠিক আছে, খুব হয়তোবা 1-2 মার্কের একটা কোয়েশ্চেন দেয়, কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার তো অবভিয়াসলি ওইটাও পারতে হবে। কিন্তু ড্রাফটিং শুড বি দ্য মেইন ফোকাস। ড্রাফটিংটা পারলে, ড্রাফটিং এর যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো পারলে কোয়েশ্চেনের অ্যান্সার অটোমেটিকলি পারবেন। কোয়েশ্চেন সবসময় ওই ড্রাফটিং রিলেটেডই হয়। সুতরাং ড্রাফটিংটাতে ফোকাস দেন, ড্রাফটিং এর নিয়মগুলো ভালো মতো বোঝার চেষ্টা করেন। তারপরে আশা করি আমরা ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা পাবেন। তো ওই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করবো না আজকে, আমি শুধু স্পেসিফিকলি ড্রাফটিং নিয়ে আলোচনা করবো। তো তিনটা ড্রাফট করতে হচ্ছে, একটা সিভিল, একটা ক্রিমিনাল, একটা রিট, তাই না? সিভিলে 8 মার্ক, ক্রিমিনালে 8 মার্ক, আর রিটে 9 মার্ক। এখন এটার ভাগ করে দেয়া আছে এক জায়গায়, যে 25 মার্কের মধ্যে ফ্যাক্টের ফ্যাকচুয়াল অ্যানালাইসিসে 5 5 মার্ক দেওয়া হবে, প্রেয়ারে 5 মার্ক দেওয়া হবে, লিগ্যাল অ্যানালাইসিসে 5 মার্ক দেওয়া হবে, এরকম কিছু পাঁচটা ক্রাইটেরিয়া করে দেওয়া আছে। কিন্তু আপনারা চিন্তা করেন, আপনি যদি খাতা দেখেন, খাতা দেখার সময় আপনি যখন যখন রিটের ড্রাফটিংটা দেখছেন, মনে করেন এখানে কোনো একটা কোয়েশ্চেন আছে 2 মার্ক আর 7 মার্কের কোয়েশ্চেন, তাহলে রিটটা, ড্রাফটিংটা, কারণ ড্রাফটিং দেখার সময় আপনার মাথায় এত কিছু কাজ করবে না, যে ফ্যাকচুয়ালের জন্য 5 মার্ক বরাদ্দ থাকলো, এই পাশের জন্য 5 মার্ক বরাদ্দ থাকলো, এরকম কিন্তু থাকবে না। সুতরাং আপনার বুঝতে হবে যে একটা ড্রাফটিং এর মূল বিষয় কোনগুলো, কোন বিষয়গুলো ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, আপনি পরীক্ষায় ফেল করবেন কি জন্য, এই জিনিসটা মাথায় ভালো মতো ঢুকাই। আপনি পরীক্ষায় ফেল করবেন প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যদি পরীক্ষা শেষ করে না আসতে পারেন।
যদি আপনি তিনটা ড্রাফটিং শেষ করে না আসতে পারেন তাহলে আপনি ফেল করবেন। ড্রাফটিং অবশ্যই আপনার লেখা অবশ্যই শেষ করতে হবে, এটা ভেরি ডিফিকাল্ট। এজন্য সবচাইতে বড় যে স্কিলটা দরকার আপনার পরীক্ষায় পাশ করার জন্য, সেটা হচ্ছে একটা হাতের লেখা আপনার জন্য স্পিডি হাতের লেখা হয়। এজন্য নিয়মিত আপনার হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে। আপনি দেখে দেখে দরকার হলে ড্রাফট গুলো লিখেন, লিখতে লিখতে হাতের লেখাটাকে ফাস্ট করেন। আমরা তো টাইপ করতে করতে অভ্যস্ত, হাত লিখতে অভ্যস্ত না। আমার পরীক্ষায় এটা খুবই একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল যে আমি যেন শেষ করে আসতে পারি। এজন্য পরীক্ষার আগে 1 মাস টানা আমি লিখতেছিলাম, অনেক বেশি লিখছি যাতে আমার হাতটা আবার ফাস্ট হয়ে যায়। তো এই জিনিসটা প্রথম ফেল করার যে কারণটা হবে সেটা হচ্ছে যারা শেষ করতে পারবে না, ড্রাফটিং গুলো শেষ করতে পারবে না। এই জন্য ড্রাফটিং গুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম অ্যাফিডেভিট সেকশন ইয়া পর্যন্ত আপনাদের শেষ করে আসতে হবে ভালো মতো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অনেকেই ড্রাফটিং অনেক বেশি সুন্দর করতে চায়, সুন্দর করতে যে ওই যে আপনার 1 পৃষ্ঠায় 20 লাইনের বেশি হওয়া যাবে না, তারপরে স্পেসিং গুলো মার্জিন গুলো এগুলো ঠিক করার জন্য স্কেল দিয়ে মার্কিং করা শুরু করে, স্কেল দিয়ে মার্কিং করে তারপর ড্রাফটিং করা প্রত্যেক পেজে দেখা দেখা লিখতে শুরু করে। এটা একটা ভেরি ব্যাড আইডিয়া। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ওই প্রত্যেকটা পেজে পেন্সিল দিয়ে মার্ক করে 20টার বেশি ইয়া হবে না, 2 ইঞ্চি স্পেস হবে, উপরে 2.5 ইঞ্চি হবে, এত কিছু যদি আপনি মানে স্কেল পেন্সিল দিয়ে মাপা শুরু করেন তাহলে পরীক্ষা শেষ করতে পারবেন না। আপনার খাতা দেওয়ার পরে আপনার কোয়েশ্চেন পাওয়ার আগ পর্যন্ত আপনার হাতে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে যদি আপনি খাতা যেটা আছে সেই খাতায় মার্ক করে নিতে পারেন, মার্জিন গুলো দিয়ে নিতে পারেন, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন কোয়েশ্চেন পেয়ে যাবেন, কোয়েশ্চেন পাওয়ার পরে যখন ড্রাফটিং শুরু করবেন, এই ড্রাফটিং করার সময় এই যে স্কেল দিয়ে আপনার মেজারমেন্ট করে সময় নষ্ট করবেন না। মেজারমেন্ট ভাইয়া ওই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। খাতা কি ভাঁজ করা যাবে না? কি? হ্যাঁ, খাতা ভাঁজ করা যাবে। আমি নিজেও খাতা ভাঁজ করছিলাম, অনেকেই খাতা ভাঁজ করে। খাতা ভাঁজ করলে সমস্যা নাই, কারণ এতগুলো খাতা একসাথে হবে, খাতা ইয়া হয়ে যাবে, সোজা হয়ে যাবে ভাঁজ করলে। ওটা খুব বেশি মানে এমন আবার ভাঁজ করেন না যেটা একটু দেখতে খারাপ লাগে। এরকম নিয়ম নাই, মানে এরকম কোনো নিয়ম নাই যে ওটা ভাঁজ করাবো। এখন যদি আবার নতুন ওএমআর মানে উপরে কোনো ওই কম্পিউটার শিট বা এরকম কিছু নতুন নিয়ম করে দেয় যেখানে যদি স্পেসিফিক লিখে দেয় যে খাতা ভাঁজ করবেন না, সেটা আলাদা বিষয়। মানে আমরা যতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছি খাতা ভাঁজ করতে কোনো সমস্যা নেই। সুতরাং এটাই বলছিলাম যে খাতা ওই বেশি পারফেক্ট করতে যায় পরীক্ষা শেষ করতে পারবেন না, এটা যেন না হয়। পরীক্ষা অবশ্যই শেষ করতে হবে। হ্যাঁ, মেজারমেন্টটা ড্রাফটিং করতে করতে মাথায় ঢুকায় ফেলবেন, ওটা ইয়ে করবেন না, ওই স্কেল টিস্কেল দিয়ে অত মাপার দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা যে জন্য ফেল করবে। দ্বিতীয়ত ফেল করবে মানুষ আইডেন্টিফাই না করার জন্য যে কি ড্রাফট করতে হবে। স্পেসিফিকলি তো আপনার কোশ্চেনে বলা থাকবে না যে এখানে 561 করেন, বা এখানে 498 এর আন্ডারে একটা বেল পিটিশন দেন, বা এখানে ইয়া দেন আপনার সিভিল আপিল করেন, বা এখানে সিভিল রিভিশন করেন, বা এটা ক্রিমিনাল রিভিশন করেন। স্পেসিফিকলি তো বলে দেখা থাকবে না। মনে করেন একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা একটা আপিলেবল সিভিল ইয়া ওয়ার্ডার, যেই ওয়ার্ডার এগেনস্ট আপিল করা যায়, তো আপিল না করে আপনি যদি রিভিশন ড্রাফটিং করে দিয়ে আসেন তাহলে নিশ্চয়ই সেটা 0 পেয়ে যাবেন, আর এখানে ফেল করার একটা সুযোগ থেকে যাবে। সুতরাং সেকেন্ড পয়েন্ট যে জন্য ফেল করবেন, আপনারা অনেকেই ফেল করবে বা অনেকে ফেল করে, সেটা হচ্ছে আইডেন্টিফাই না করতে পারা যে কি অ্যান্সার দিব। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা যে আপনারা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দিয়ে প্রিপারেশনের একটা অংশ রাখবেন, যে টু আইডেন্টিফাই যে হোয়াট কাইন্ড অফ মানে ড্রাফটিং ইট উড বি। এটা কি সিভিল আপিল হবে, এটা কি ক্রিমিনাল রিভিশন হবে, নাকি এটা 561 হবে, নাকি ক্রিমিনাল রিভিশন হবে, এটা কি আপনার জামিন যে চাবেন সেটা কি 498 এর আন্ডারে দিবেন, নাকি ক্রিমিনাল আপিল ড্রাফট করে সেখানে বেল পেন্ডিং, বেল ইন পেন্ডিং আপিল চাবেন। এখন আবার রিটের সময় এটা কি রিট অফ সার্টিওরারি হবে, নাকি হ্যাভিয়াস কর্পাস হবে, নাকি ম্যান্ডামাস হবে। এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করতে ভুল করে ফেলেন, ভুল অ্যান্সার দেন, তাহলে কিন্তু একটা আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। সুতরাং এই বিষয়ে আপনাদেরকে প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আইডেন্টিফাই করা কি ধরনের ড্রাফটিং আপনারা লিখবেন, ঠিক আছে? এরপরে যে বিষয়ের জন্য মানুষ ফেল করে সেটা হচ্ছে একদম অ্যাপারেন্টলি চোখে যদি যেই ভুলগুলো ধরা পড়ে। আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনি কয়েকশো খাতা দেখছেন, আপনি নিজে এক্সামাইনার, আপনি একজন জাস্টিস, আপনি একজন জুডিশিয়াল অফিসার। এখন আপনার ওই সময় নাই খুঁটায় খুঁটায় ভিতরে দেখার যে ভিতরে সাবমিশনে গ্রাউন্ড স্পেসিফিক কি লিখছে বা ফ্যাক্টে কি লিখছে। আপনি একটা কারসারি রিড করবেন, আপনি জাস্ট ওভারঅল একটা উপরে উপরে দেখে নিবেন যে আমরা যখন মানে সারা জীবন প্রত্যেক দিন একটা করে ড্রাফটিং দেখি করি, তখন অ্যাকচুয়ালি কোন জায়গায় দেখতে হবে সেটা কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। যে খাতাটা দেখবে সেও তার চোখটা ঠিক ওই জায়গায় চলে যাবে যেখানে আপনি ভুলটা করছেন। এই জন্য
মানে এই বিষয়গুলো সেকশন, মানে আপনার ড্রাফটের যে স্পেসিফিক জায়গাগুলো আছে, স্পেসিফিক আলাদা আলাদা বিষয়গুলো আছে, এগুলো মিস করা যাবে না। ফর এক্সাম্পল মনে করেন রিটের ক্ষেত্রে তো কোনো ডিস্ট্রিক্ট নাই, কিন্তু সিভিল ক্রিমিনালের ডিস্ট্রিক্ট আছে। তো আপনি মনে করেন রিটের ডিস্ট্রিক্ট লিখলেন, এটা একটা বড় মিস্টেক, আপনি ওটা লিখতে লিখতে পারেন না। বা আপনি মনে করেন রিটের যে ক্রোনোলজিটা আছে, যে প্রথমে আপনার হেডিংটা দিতে লাগে জুরিসডিকশনাল, ওই হেডিংটায়, হেডিং এর পরে ইন দ্য ম্যাটার অফ হচ্ছে লিখতে হবে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন আর্টিকেল 1 or 2 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা লিখতে লাগে। তারপর আপনার লিখতে লাগে কি ইমপিউন ওয়ার্ডারটা, যেই ওয়ার্ডারটাকে আপনি চ্যালেঞ্জ করছেন। কিন্তু আপনার সিভিল ক্রিমিনাল ড্রাফটিং এর বিষয়টা এরকম না, এরপরে আপনার পার্টিদের নাম লিখতে লাগে, শেষের দিকে ইমপিউন অর্ডারটা লিখতে লাগে। এটা আমি ড্রাফটিং এর সময় আরো ডিটেলসে দেখাবো, কিন্তু বলতেছি এই যে সিকোয়েন্স গুলো, যে কোনটার পরে কোন অংশটা আসবে, এই বিষয়গুলো মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। এগুলোই কিন্তু চোখে পড়বে সবার আগে। ঠিক আছে? যে আপনি যদি মনে করেন ইমপিউন করতে হয়, ইমপিউন করেন নাই, এটা একটা বিশাল বড় মিস্টেক হয়ে যাবে। আপনি যদি পার্টিদের নামটা মিস হয়ে যায় সামহাও, এটা কিন্তু বিশাল বড় একটা মিস হয়ে যাবে। আরেকটা বিষয়, মনে করেন আপনি 2 পৃষ্ঠা লিখলেন, 2 পৃষ্ঠা লিখে হঠাৎ করে মনে পড়লো আল্লাহ এটা তো বাদ হয়ে গেল, তখন তখন কিন্তু আবার কেটে নতুন করে লেখা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এজন্য আপনারা মানে আবার ওই প্রথম যে পয়েন্টের কথা বললাম, লেখা শেষ করা ডিফিকাল্ট টাস্ক, লিখতে থাকবেন বারবার করে ড্রাফট গুলো, মানে দরকার হলে দেখে দেখে লিখেন, কিন্তু লিখতে থাকবেন। লিখতে লিখতে এটা আপনার মানে পেশি শক্তির সাথে যেন মানে সাইমেন্টেনিয়াসলি আপনার হাতের সাথে মাথা কাজ করে, যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, কোনো পোর্শন যেন মিস না হয়। ঠিক আছে? তাহলে এটা হলো তৃতীয় পয়েন্ট যে জন্য মানুষ ফেল করে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা মাথায় রাখবেন। কোন সিভিল ক্রিমিনালের ক্ষেত্রে, যেহেতু আমি সিভিল ক্রিমিনাল নিয়ে আজকে বেশি কথা বলছি না, তবে এটা বলি, সিভিল ক্রিমিনালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন আইনের আন্ডারে ড্রাফটটা করতেছেন এটা বেশি খুব গুরুত্বপূর্ণ। রিটের ক্ষেত্রে তো একটাই আর্টিকেল 102, শুধু 102 লিখলেই হবে। টু বি মানে ভেরি স্পেসিফিক হইতে হলে আপনি 102 এর 2 এর 1 বা 2 এটা লিখতে পারেন, আপনার ম্যান্ডামাসা সার্টিফিকেট সম্পর্কে যদি সেরকম দক্ষতা থাকে। কিন্তু রিট 102 লিখলেও হবে, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপিল যখন করতেছেন, ক্রিমিনাল আপিল একটা করতেছেন, সেটা শিশু আইনের আন্ডারে করতেছেন, কোন ধারায় আছে, বা স্পেশাল পাওয়ার সেক্টর আন্ডারে করতেছেন, কোন ধারায় আছে, নারী শিশুর আন্ডারে করতেছেন, কোন ধারায় আছে, এই ধারাগুলো তো জানতে হবে। এই ধারাগুলো মিস করা যাবে না, খুব একদম শুরুতে এটা চোখে পড়বে। ঠিক আছে? সিভিল ক্রিমিনালের ক্ষেত্রে কোন ধারায় ড্রাফটটা হচ্ছে, এই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর রিটের ক্ষেত্রে কস্ট টাইটেল যেটা, কস্ট টাইটেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ইমপিউন যে অর্ডারটা করতেছেন, আপনি মনে করেন আপনাকে সাসপেন্ড করা হইলো, সাসপেন্ড করা হইলো একটা লেটারের মাধ্যমে, সেই লেটারে একটা ডেট দেয়া আছে বা একটা মেমো নাম্বার নাম্বার দেয়া আছে। এখন এই লেটারটাকে যদি আপনি চ্যালেঞ্জ করে ইমপিউন করে না দেন, এটা যদি কস্ট টাইটেলে স্পেসিফিকলি না উল্লেখ করেন, তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় ভুল। তাহলে আপনার কস্ট টাইটেলটাও গেল, আর কস্ট টাইটেলটা দেখে কস্ট টাইটেল অনুযায়ী আপনার প্রেয়ার হইতে হবে। কস্ট টাইটেলের সাথে প্রেয়ার যদি না মিলে তাহলে প্রেয়ারও গেল। তাহলে কস্ট টাইটেল আর প্রেয়ার এই দুইটা যদি ঠিক মতো না লিখতে পারেন, তাহলে এটা একটা মেজর মিস্টেক, যেটার মাধ্যমে আপনার মেজরিটি মার্ক চলে গেল। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমটা বলেছিলাম পরীক্ষা শেষ করতে হবে। সেকেন্ড পয়েন্টটা কি বলছিলাম? Identification of drafting. সরি, Identification of drafting. আইডেন্টিফিকেশন আর রাফি। থার্ড পয়েন্টটা? সিভিল এবং ক্রিমিনাল ক্ষেত্রে স্পেসিফিক অ্যাক্ট, আর রিটের ক্ষেত্রে কস্ট টাইটেল ইমপিউন অর্ডার। ওকে, 4 নম্বরটা? স্কেলিং। কি বল, সরি আরেকবার বলবেন? পেজের স্কেলিং। তো যাই হোক, এই বিষয়গুলো মানে যেটা বলছি আমি, কেন একটু রিপিট করালাম এর জন্য, আপনারা একটু মানে আপনার প্রিপারেশনটা কিভাবে নেবেন, এই এই আমি কিন্তু প্রিপারেশন তো আমি নেওয়াই দিতে পারবো না, আপনাদেরই পড়াশোনা করতে হবে। বেশিরভাগ তো আপনারা ড্রাফটিং করবেন, কিন্তু ড্রাফটিং এর সাথে অ্যাকচুয়ালি কোন পয়েন্টগুলো একটু পড়াশোনাও করতে হয় বা কোন পয়েন্টগুলো বেশি মাথায় রাখতে হয়, এজন্য হচ্ছে এটা আপনাদের একটু বলে রাখছি। হ্যাঁ, তো এই 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 4টা পয়েন্ট খুব ভালো মতো মাথায় রাখবেন। এছাড়া আপাতত আর কিছু মাথায় আসছে না আমার খুব বেশি গুরুত্বপূর্ণ। আম, আচ্ছা, ওই রিটের ড্রাফটিং এর ভিতরে চলে যাই, ড্রাফটিং করতে করতে আর কিছু মাথায় যদি আসে এই 4টা পয়েন্ট বাদে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। ওকে, এখন আমরা একটু রিট যে টপিক, বেসিক টপিক নিয়ে ক্লাসটা নেওয়ার কথা সেটা।
অনেকদিন পর জুম ইউজ করছি তো আমার কাছে একটু। আচ্ছা, একদম খুব মানে বেসিক্যালি বেসিক কথাবার্তা প্রথমে বলছি, লিখতে হয় আর কি, এই জন্য লিখছি। এগুলো অত গুরুত্বপূর্ণ কথা না, পরীক্ষার জন্য জানার জন্য গুরুত্বপূর্ণ। যে আমরা জানি কনস্টিটিউশনের যে রেমেডি 102 এর আন্ডারে আছে সেটাকে আমরা রিট বলি। এখন এই রিটটা, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমি বলছিলাম যে আচ্ছা, আমাদের তো actually একশো জানি মাইক্রোফোনটা আমার থেকে অফ করবেন দয়া করে। আচ্ছা, যেটা বলছিলাম রিটের ইয়াতে যাই, ডিটেলসে যাই। ওই যে আমরা তো 102 এর আন্ডারে রিট করি, আমরা জানি 102 এর আন্ডারে যে কনস্টিটিউশনাল রেমেডি আছে সেটাকে আমরা রিট করি। এখন এই রিটটা বেসিক্যালি দুইটা ইয়ে আছে, 102 এর 1 আছে, 102 এর 2 আছে। এই দুইটার আন্ডারে রিট করা যায়। 102 এর 1-এ শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন যেটা, সেই রাইট ভায়োলেশনের জন্য আমরা রিট ইনভোক করতে পারি, রিট জুরিসডিকশন। আরেকটা হচ্ছে 102 এর 2-এ আছে, যেটা হচ্ছে পাবলিক অথরিটি, যেটা আছে পাবলিক অথরিটির কোনো কাজ যেটা আনলফুল, এই আনলফুল অ্যাক্টকে চ্যালেঞ্জ করে আমরা 102 এর আন্ডারে যেতে পারি। আমরা বেসিক্যালি 102 এর 2 যেটা, এই 2 এর আন্ডারেই রিট যে দুইটা আছে, একটা সার্টিফিকেট একটা ম্যান্ডামাস, এই দুইটার মধ্যে একটাই আসবে আপনাদের পরীক্ষায়, অবশ্যই আসবে। এই দুইটার প্রিপারেশন নেন, এই দুইটা ছাড়া অন্য কিছু প্রিপারেশন তেমন নেওয়ার দরকার নাই। হ্যাভিয়াস কর্পাস যদি আসে একটু দেখে নিয়েন, ঠিক আছে? কিন্তু বেসিক প্রিপারেশন, পড়াশোনা জানাশোনা আপনাদের এই রিটের দুইটার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, ম্যান্ডামাসটা একটু ভালো মতো বুঝবেন, আর সার্টিউরারিটা ভালো মতো বুঝবেন। ম্যান্ডামাসটা কি? ম্যান্ডামাস মানে হচ্ছে যে কোর্ট কোনো একটা অথরিটিকে আদেশ দিবে যে ডু সামথিং। কোনো কোর্ট যখন কোনো একটা অথরিটিকে কোনো একটা বিষয়ে আদেশ দিবে যে ডু সামথিং, ডাইরেকশন দিবে, যেটা কোর্টের ভাষায় বলি, সেটাকেই আমরা ম্যান্ডামাস বলি। ঠিক আছে? এইখানে কোর্ট কি করতে পারে? এখানে ম্যান্ডামাস আবার একটা প্রহিবিশন আছে। কোর্ট কোনো একটা পাবলিক অথরিটিকে কোনো একটা কাজ করতে বলতে পারে, আবার প্রহিবিশনও দিতে পারে যে এই কাজটা করবা না। তো ওইটাও ম্যান্ডামাসের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, যে কোর্টের ডাইরেকশনটা আছে। কোর্ট যখন ডাইরেকশন দিচ্ছে কোনো একটা পাবলিক অথরিটিকে এই কাজটা করো, সেটা হচ্ছে ম্যান্ডামাস। ফর এক্সাম্পল, এমপিও ভুক্ত যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে আপনার স্যালারি বন্ধ করে দিচ্ছে। তো এই যে যে অথরিটি আপনার স্যালারি বন্ধ করে দিল, সেই অথরিটিকে কোর্ট যদি ডাইরেকশন দেয় যে কেন তার মানে তাকে তুমি স্যালারি দাও, এই যে ডাইরেকশনটা দিল, এটা হচ্ছে ম্যান্ডামাস। তারপরে আরো আমরা এক্সাম্পল এরকম দিতে পারি যে মনে করেন একটা হচ্ছে একজন পরীক্ষায় সার্ভিস এই একটা পরীক্ষা, চাকরির পরীক্ষায় সে পাশ করছে। পাশ করার পর স্যার ভাইবা টাইবা সবকিছু কমপ্লিট, অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাইছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট সে যখন জয়নিং দিতে যাচ্ছে, তার জয়নিংটা অ্যাকসেপ্ট করতেছে। এখন এই যে কোর্ট এখানে আদেশ দিতে পারে, ডাইরেকশন দিতে পারে, ডাইরেকশন টু অ্যাকসেপ্ট হিজ জয়নিং। তাহলে এরকম ধরনের যখন ডাইরেকশন দিবে, সেই ডাইরেকশনটাকে আমরা বলি ম্যান্ডামাস। আর যখন কোনো বিষয়কে কোর্ট কোয়েশ্চেন করবে, কোনো অ্যাকশনকে অর ইনঅ্যাকশনকে, বলবে যে দিস ইজ ইলিগাল, তখন সেটাকে বলবো হচ্ছে সার্টিওরিটি। তাহলে বেসিক্যালি সার্টিওরারির এক্সাম্পল এরকম হতে পারে
যে কোর্ট আপনাকে একটা, সরি, একটা কোনো একটা ডিপার্টমেন্ট থেকে বা ডিসি অফিস থেকে মনে করেন আপনার যে জমি সেই জমি ইভিকশন করার জন্য একটা নোটিশ দিল, নোটিশ দিয়ে বললো যে ইভিক্ট দিস প্রপার্টি উইদিন এ সার্টেন পয়েন্ট অফ টাইম। এখন এই যে ইভিকশনের যে নোটিশটা, এই নোটিশটাকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, তাহলে এই নোটিশটাকে আপনার ইলিগাল কোর্ট যদি ঘোষণা করে দেয়, কোর্ট যদি বলে যে দ্য রেসপন্ডেন্ট অ্যাক্টেড উইদাউট জুরিসডিকশন, সো এটা ভয়েড, তাহলে তো আপনার পারপাসটা সার্ভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যখন কোনো একটা অ্যাকশন বা ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করতেছেন, অ্যাকশন বা ইলেকশনকে আদালতের কাছে চাচ্ছেন যে আদালত একটা রিটের মাধ্যমে সেটাকে অবৈধ বলে ঘোষণা করবে, সেটা হচ্ছে সার্টিউরারি। আর যখন কোন একটা ডাইরেকশন চাবেন শুধুমাত্র, সেই ডাইরেকশনটাকে বলবো হচ্ছে ম্যান্ডামাস। আমি আরো ডিটেলসে নেক্সটে আসতেছি এই বিষয়টা নিয়ে। এখন আপনাদের এটা আইডেন্টিফাই করা ভেরি মানে ইম্পর্টেন্ট যে আপনি যে রিটটা ড্রাফট করবেন সেই রিটটা অ্যাকচুয়ালি কি, এটা কি ম্যান্ডামাস ড্রাফট করবেন নাকি আপনি সার্টিওরারি ড্রাফট করবেন। কারণ ম্যান্ডামাসের প্রেয়ার আলাদা, সার্টিওরারির প্রেয়ার আলাদা। ম্যান্ডামাসের যে অ্যাকশন ইয়াটা কস্ট টাইটেল সেটা আলাদা, সার্টিওরারির কস্ট টাইটেলটা আলাদা। এই জন্য এটা আইডেন্টিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু রিটের 4 প্রকার রিটটা শেষ করি, শেষ করে আবার ওই পয়েন্টে আসি। আরেকটা আছে হ্যাভিয়াস কর্পাস। আমরা জানি যে আনলফুলি কাউকে ডিটেইন করলে সেটা কোর্টের সামনে আনার জন্য একটা রিট করা যায়, হ্যাভিয়াস কর্পাস। এটা সিআরপিসির আন্ডারেও করা যায়। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি, আপনারা একটু দেখে নেবেন তাও, যে একদম যদি কোনোভাবেই আপনি যে দুইটা রিট দিছে, একটা হ্যাভিয়াস কর্পাস দিছে আরেকটা দিছে এমন একটা রিট যেটা আপনি কোনোভাবেই বুঝতেছেন না কি করবেন, সেক্ষেত্রে এটা একদম লাস্ট রিসোর্ট হিসেবে একটু দেখে যেতে পারেন, কিন্তু এটা নিয়ে আমি বেশি আলোচনা করবো না। আর কোয়ারন্টো আমি আজ পর্যন্ত দেখিনি কখনো কোয়ারন্টো টাইপের কোনো কোয়েশ্চেন আসতে, সুতরাং এটাও আপনারা একটু জেনে রাখবেন জিনিসটা কি। কিন্তু এটা নিয়েও প্রিপারেশন আমার মনে হয় যে খুব বেশি একটা দেখার দরকার নেই। ঠিক আছে, বেসিক্যালি আপনারা সার্টিফিকেট যেটা আর ম্যান্ডামাস এটাই দেখবেন। আচ্ছা, একটা রিট পিটিশনের বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ওই ড্রাফটিং এর বিষয়গুলো একটু পরে দেখবো। আগে দেখি যে একটা রিট পিটিশন আসলে কি কি থাকে। প্রথমত এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে একটা রিট পিটিশন হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। তো অরিজিনাল যেহেতু জুরিসডিকশন, তার মানে এই রিট পিটিশনটা নিশ্চয়ই কোনো নির্দিষ্ট জেলা থেকে আসতেছে না। ফর এক্সাম্পল, একটা ক্রিমিনাল মামলা, দিনাজপুরে একজনকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে সে হচ্ছে এখন হাইকোর্টে আসছে 498 নিয়ে। তো 498 থেকে দিনাজপুরের মামলাটা হাইকোর্টে আসতেছে, সুতরাং এখানে উপরে ডিস্ট্রিক্ট লিখতে লাগবে, ডিস্ট্রিক্ট লিখে এখানে লিখতে লাগবে ডিস্ট্রিক্ট দিনাজপুর। কিন্তু রিট হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, এই রিটটা কোনো নির্দিষ্ট জেলা থেকে আসে না, কোনো নির্দিষ্ট জেলার না, সকল বাংলাদেশেই রিট জুরিসডিকশন আছে হাইকোর্ট ডিভিশনের। এই জন্য কোনো ডিস্ট্রিক্ট উপরে বলে এখানে লেখার দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি, যে হেডিংটা আছে এই হেডিংটা সব রিটেরই একই, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, আর তারপর হচ্ছে রিট পিটিশন অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা কোনো ইস্যু না। এখানে রেলেভেন্ট যে সেকশনটা, এখানে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। হ্যাঁ, এইখানে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে 102 এর সাথে আপনারা করতে পারেন এভাবে, 2, এটাও লেখা যাইতে পারে ডিটেলসে 1 and 2, বা শুধু 1 ও 2 লেখা যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমি আরো পরে একটু ডিটেলসে দেখাচ্ছি কখন কোনটা। এই যে এখানে আমি বলেছি দেখেন, যখন ম্যান্ডামাস হবে, ম্যান্ডামাসের ক্ষেত্রে একদম স্পেসিফিক যে আর্টিকেলটা সেটা হচ্ছে 102 এর 2 এর 1। তো আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন খুব ভালো মতো যে এটা মানে ম্যান্ডামাসই, আমি শুধু ম্যান্ডামাস লিখতেছি, তাহলে এটা লিখতে পারেন। আর যদি কনফিউশন হয় তাহলে এটা লেখার দরকার নেই। সেকেন্ড পয়েন্ট, সার্টিওরারির ক্ষেত্রে এটা হচ্ছে 102 এর 1 এর 2 2। তো এটাও যদি আইডেন্টিফাই করে স্পেসিফিকলি লিখে দিতে পারেন তাহলে খুব ভালো। অনেক সময় লিখতে হয় এরকম যে এটা,
এটা লিখতে লাগে। এর মানে কি বলেন দেখি, কে বলতে পারবেন? 102 এর এর ওয়ান যেটা সেটা হচ্ছে ম্যান্ডামাস, আর দুই হচ্ছে সার্টিওরারি। তো আমি দুইটাই লিখলাম কেন? আচ্ছা, বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন, এই জুরিসডিকশনের আন্ডারে হাইব্রিড রিট আছে একটা। এই দুইটার পরেও একটা হাইব্রিড রিট আছে, যেটা ওইভাবে বইয়ে লেখা হয় না। এটা মানে হচ্ছে আপনার একই রিটের মধ্যে আপনি দুই ধরনের রিট চাবেন, দুই ধরনের আপনি আম, দুই দুই ক্যারেক্টারের রিটই এটার ভিতরে থাকবে। একটা হচ্ছে সার্টিওরারিও থাকবে, আবার ম্যান্ডামাসও থাকবে। ঠিক আছে, তো এটা যদি আপনি মনে বুঝতে পারেন যে এটাতে সার্টিওরারি এলিমেন্টও আছে আবার ম্যান্ডামাসের এলিমেন্টও আছে, আপনি কোনো একটা অথরিটির যে অ্যাকশন, সেই অ্যাকশনটাকে ইলিগাল ঘোষণা চাচ্ছেন, আবার তারপরে একটা ডাইরেকশনও চাচ্ছেন। ঠিক আছে, মনে করেন আপনাকে কি করা হলো, আপনাকে একটা স্কুল, আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো, সাথে আপনার প্রমোশনও আটকায় দেওয়া হলো। তাহলে আপনাকে যে ডিসমিস করা হলো, এই ডিসমিসের যে ডিসমিসাল যে লেটারটা, সেই লেটারটাকে আপনি চ্যালেঞ্জ করছেন। সেই লেটারটা চ্যালেঞ্জ করে যে কস্ট টাইটেলটা লিখছেন সেটা হচ্ছে ইমপিউন করলেন, সেটা সার্টিওরারি। আবার আপনি একটা ডাইরেকশন চাচ্ছেন যে ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্ট টু গিভ প্রপার প্রমোশন বা প্রমোট হিম টু, মনে করেন প্রফেসর। তো এই যে ডাইরেকশন চাচ্ছেন, তাহলে এর মধ্যে সার্টিওরারিও থাকলে আবার ম্যান্ডামাসও থাকলো। তো এই স্পেসিফিক রিড ড্রাফটিং করার সময় যখন বুঝতে পারবেন যে এখানে দুইটা এলিমেন্টই আছে, সেক্ষেত্রে আপনারা এটা লিখতে পারেন। আর এত রিস্ক যদি না নিতে চান, দরকার নেই আমার, তাহলে শুধুমাত্র 102 যদি লিখেন তাতেও কোনো সমস্যা নেই। যাদের মোটামুটি ড্রাফটিং সম্পর্কে কনফিডেন্স আছে যে আমি ভালো ড্রাফটিং বুঝি, রিড বুঝি, সার্টিওরারি বুঝি, ম্যান্ডামাস বুঝি, তারা এখানে রেলেভেন্টের জায়গায় 102 এর স্পেসিফিকলি লিখবেন। আর যারা বুঝেন না তারা শুধু 102 লিখবেন। এই পয়েন্টটা কি আমি বুঝাইতে পারছি? জি। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি, যেহেতু কেউ কিছু বলছে না। এরপরে গুরুত্বপূর্ণ একটা পার্ট রিটের, সেটা হচ্ছে আপনি ইমপিউন করবেন কোন অংশটা। ঠিক আছে, একটা কোয়েশ্চেন পড়ে, কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আপনার বুঝতে হবে যে কোন বিষয়টাকে আপনি ইমপিউন করবেন। আমরা এখন কিছু এক্সাম্পলে যাব। সরি, একটু লোড হতে সময় লাগছে। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা ডকুমেন্ট ডাউনলোড করতে হবে, ওটা ডাউনলোড হোক, তাতে আমরা ওটা পরে যাচ্ছি এক্সাম্পল। ইমপিউন এখানে হচ্ছে কস্ট টাইটেল, যেটা এটা আমি বলেছি যে কস্ট টাইটেলে ভুল করা মানে আপনার রিটের একটা বড় পোর্শন অফ মার্ক চলে যাওয়া। কস্ট টাইটেলটা কোনোভাবেই ভুল করা যাবে না। কস্ট টাইটেলটা খুব ভালো মতো বুঝতে হবে যে কস্ট টাইটেলটা কিভাবে লিখতে হয়, আর কস্ট টাইটেলে কি লিখতে হয়। আপনার রিটের যখন ফ্যাক্টটা পড়বেন, ফ্যাক্ট পড়ে মূল যে ক্রাস্ট অফ দ্য ম্যাটার, মূল যে আপনার প্রবলেমটা, সেই প্রবলেমটাকে আপনি ইমপিউন করে দেবেন। সেই প্রবলেমটাকে আপনি ইন দ্য ম্যাটার অফ বলবেন যে কি বিষয়ে, মানে ইন দ্য ম্যাটার অফ মানে কোন বিষয়ে রিটটা অ্যাকচুয়ালি, এই পুরো রিটটা। তাহলে আপনার বুঝতে হবে যে ক্রাস্ট অফ দ্য ম্যাটারটা কি। আপনাকে সাসপেন্ড করেছে, ইলিগালি সাসপেন্ড করেছে, তাহলে আপনাকে যে সাসপেন্ড করলো যে লেটারের মাধ্যমে, সেই লেটারটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো স্পেসিফিক লেটার নাই, আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, সেই অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করতেছে না, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা যে ডিসপোজ অফ করতেছে না, এই ইনঅ্যাকশনটাকে আপনার চ্যালেঞ্জ করতে হবে, ইনঅ্যাকশন টু ডিসপোজ অফ এ পার্টিকুলার। তারপর হচ্ছে এখানে যেরকম ফর এক্সাম্পল এখানে দেখেন, এখানে কি, এখানে একটা কিছুদিন আগে এই রিটটা আমি ফাইল করেছি। ইনঅ্যাকশন অর ফেইলিওর অফ দ্য রেসপন্ডেন্ট টু গ্র্যান্ট নেসেসারি পারমিশন ফর এক্সিকিউশন অফ এ হেবাডিট ইন ফেভার অফ petitioner in respect of plot number 21 road number 4 সেক্টর 15B উত্তরা। এখানে কয়েকটা জিনিস কিন্তু আছে। এখানে স্পেসিফিকলি আমি মেনশন করে দিয়েছি যে এটা ইন রেসপেক্ট অফ হোয়াট। এরকম ধরনের যদি কোনো স্পেসিফিসিটি আপনাদের কোয়েশ্চেনে থাকে, ওই কোয়েশ্চেন যে রিগার্ডিং হোয়াট, তাহলে ওই স্পেসিফিক জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই এখানে ইমপিউন যে সেকশনটা, সেখানে লিখতে হবে কোন বিষয়টাকে আপনি চ্যালেঞ্জ করছেন বা কোন অ্যাকচুয়ালি ক্রাস্ট অফ দ্য ম্যাটারটা কি। এখানে ম্যাটারটা ছিল যে আমি একটা হেবা করব, এই হেবা করার জন্য যেহেতু রাজুকের এই প্রপার্টি, তো রাজুকের পারমিশন দরকার, পারমিশন দরকার, এই জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশনটা রিসিভ করার পরে আমার অ্যাপ্লিকেশনটা দিয়ে সে আমাকে পারমিশনটা দিচ্ছে না, তাহলে সে যে পারমিশনটা দিচ্ছে না,
এই ইনঅ্যাকশনটাকে আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি যে এই ইনঅ্যাকশনটাই হচ্ছে ইলিগাল, ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করেছি। এই জন্য ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এভাবে লিখেছি যে ইনঅ্যাকশন অ্যান্ড ফেলিয়ার অফ দ্য রেসপন্ডেন্ট আমাকে টু গ্র্যান্ট নেসেসারি পারমিশন ফর এক্সিকিউশন অফ লিভার। ঠিক আছে, আর স্পেসিফিক করে দিয়েছি কিভাবে, ইন রেসপেক্ট অফ প্লট নম্বর। তাহলে কোয়েশ্চেনে যদি আপনার এরকম থাকে যে ইন রেসপেক্ট অফ প্লট, মানে কোনো একটা জমির বিষয় থাকে না, ওই জমির স্পেসিফিক বিষয়টা এখানে উল্লেখ করে দেবেন যে কোন বিষয়ে অ্যাকচুয়ালি আপনি ইমপিউন করছেন বা এখানে কস্ট টাইটেল দিচ্ছেন। আর এখানে একটা সুবিধা আছে, কস্ট টাইটেলটা যখন আপনি লিখবেন, কস্ট টাইটেলটা যদি ভালো মতো লিখতে পারেন, আপনার প্রেয়ারের ক্ষেত্রে কস্ট টাইটেল আর প্রেয়ারটা হুবহু একরকম হয়ে যাবে। কস্ট প্রেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র লিখবেন যে এইটাকেই জাস্ট ওখানে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কস্ট টাইটেলটা যদি ভালো মতো শিখতে পারেন, প্রেয়ারটা আপনার অটোমেটিক হয়ে যাবে। এখানে আমি বলেছি এই জন্য এটা হচ্ছে সার্টিউরিটির পার্ট। কিন্তু এখানে শুধুমাত্র তারা যে আমাকে দিচ্ছে না, এইটুকুই আমি সন্তুষ্ট হই নাই। আমি চাচ্ছিলাম যে কোর্ট তাদেরকে একটা ডাইরেকশন দিই, ডাইরেকশন দিয়ে তাদেরকে বলুক যে শুধুমাত্র যে তারা যে ইনঅ্যাকশন, সেই ইনঅ্যাকশনটা এখন তারা যদি আমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেয়, তাহলে তাদের ইনঅ্যাকশনটাকে কিন্তু তারা ভ্যালিড করে দেবে। তখন তারা বলবে যে হ্যাঁ আমরা একটা অ্যাকশন নিছি। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে তার অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করে দিয়ে তাকে আমি আর কোনো পারমিশন দিলাম না। এই জন্য আমি কি করলাম, আমি চাইলাম যে তার ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করার সাথে সাথে কোর্টের কাছে একটা ম্যান্ডামাসও চাইলাম, কোর্টের কাছে একটা ডাইরেকশন চাইলাম। ডাইরেকশনটা কি, যখন তারা অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করবে, ডিসপোজ অফ করার সময় যেন আমাকে সে পারমিশনটা দেয়। তাহলে এখানে চাইলাম কি, ডাইরেকশন টু আপন দ্য রেসপন্ডেন্ট টু গ্র্যান্ট নেসেসারি পারমিশন ফর এক্সিকিউশন অফ হেবার্ডিন ইন ফেভার অফ দ্য পিটিশনার। তাহলে এই জায়গায় আমি এই জন্য এক্সাম্পলটা এনেছি যে আমি এখানে সার্টিউরারি চেয়েছি, আবার ম্যান্ডামাসও চেয়েছি। আমি একটা অ্যাকশনকেও চ্যালেঞ্জ করেছি, আবার আমি তার কোর্টের কাছে একটা ডাইরেকশনও চেয়েছি। আপনারা এই এত এই যদি এই বিষয়টা কমপ্লিকেটেড মনে হয় এরকম, আপনারা জিনিসটা জানেন, কিন্তু চেষ্টা করবেন যে ম্যান্ডামাস আর সার্টিউরারি দুইটা একসাথে না আনতে। দুইটা একসাথে আনা যায় এটা বুঝালাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র একটা ইমপিউন রাখতে। শুধুমাত্র কোনো একটা অ্যাকশনকে আপনারা চ্যালেঞ্জ করবেন, সেটা হয় মনে করেন এরকম যদি হয় যে আপনি পার্টিকুলার কোনো একটা কাজ করতে বলতেছেন, মানে আপনি ম্যান্ডামাস চাচ্ছেন, তাহলে শুধু ম্যান্ডামাসটাকে ইমপ্লিমেন্ট করবেন। আর যদি আপনি মনে করেন যে কোনো একটা সার্কুলার বা কোনো একটা জাজমেন্ট, কোনো একটা আদেশ বা কোনো একটা পার্টিকুলার অ্যাকশনকে আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে চ্যালেঞ্জ করার জন্য শুধুমাত্র সার্টিউরিটিতে আসবেন, দুইটা একসাথে আসবেন না। আমি একটু দেখি তাহলে এক্সাম্পল গুলা গেলে আমরা বুঝতে পারবো আসছে। আমরা রিসেন্ট কিছু কোয়েশ্চেন, 2008 সাল, 11 সাল, 11 সালের এই কোয়েশ্চেনটা দেখতে পারি। আপনাদের যদি ড্রাফটিং করার সময় কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে কনফিউশন থাকে, আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, আমাকে বলতে পারেন যে ওই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, তাহলে আমি সেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আপাতত এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি, যেহেতু 11 সালে এটা আসছিল। এটা বলতেছে দ্য প্রেমিসেস অফ 55 ক্যাপ্টেন বাজার রোড, সূত্রাপুর, ঢাকা, বিলং টু মিস্টার আব্দুল বাতেন। অন হিজ ডেট দ্য প্রপার্টি ডিভলভস টু হিজ ওয়াইফ হবে অ্যান্ড 3 sons, whom by a registered কাবালা ডেটেড এত প্রেমিসেস টু ওয়ান, প্রেমিসেস মানে কি আবার, টু ওয়ান মিস্টার মকবুল আহমেদ, দো দ্য প্রপার্টি হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য এসএ অ্যান্ড আরএস খতিয়ান ইন দ্য নেম অফ মিস্টার আব্দুল বাতেন। আব্দুল বাতেন হচ্ছে অরিজিনাল ওনার। আব্দুল বাতেন purchased it in 1950 from Hindu owner by a registered qabla. The plot was recorded as a vested property in the register maintained by the Toshildar, refused to accept land development tax for the aforesaid premises from Mr. Mohammed, and the assailant refused to mutate the name
of Mr. Mukbul Ahmed in the revenue records. Prepare a writ petition to be filed on behalf of Mr. Mukbul Hassan. আচ্ছা, এইখানে তাহলে মূল প্রবলেমটা কি? মূল প্রবলেমটা হচ্ছে যে আমি যদি মিস্টার মকবুল হোসেন হই, আমি একটা জমি কিনছি। জমি কেনার পর এসিল্যান্ড অফিসে গেছি। এসিল্যান্ড অফিসে স্বভাবতই জমি কেনার পর আমি চাই আমার নামে নামজারি হোক। নামজারি করে আমি কি করব? আমি হচ্ছে দিব, খাজনা দিব। এখন এসিল্যান্ড আমার নামে নামজারি করে দিচ্ছে না কেন? এসিল্যান্ড বলতেছে যে এটার যদিও এসএ আর আরএস খতিয়ান ইয়ার নামে আছে, মকবুলের নামে আছে, the plot was recorded as vested property in the register maintained by the তহসিলদার। তহসিলদারের কাছে একটা যে রেজিস্টার আছে, সেই রেজিস্টারে এই প্লটটা ভেস্টেড প্রপার্টি হিসেবে আছে। এই জন্য তার কাছে যে রেজিস্টারটা আছে, তার মানে মানে একটু এটা খুব পিকুলিয়ার একটা প্রবলেম দিয়ে রাখছে যে কোনো রেকর্ডের সংশোধনের এখানে কোনো ইস্যু নাই, তাই না? এখানে রেকর্ড সংশোধনের কোনো ইস্যু নাই। এখানে ওই তহসিলদার এর যে ইয়াটা আছে সেখানে হচ্ছে আমার কি বলে হচ্ছে ওর রেজিস্টারে বলছে যে ভেস্টেড প্রপার্টি হিসেবে রেকর্ড করা আছে, এজন্য আমার নামে মিউটেশন দিচ্ছে না আর আমার কাছ থেকে রেভিউ নিচ্ছে না। তাহলে এটা আমি কি ম্যান্ডামাসে যাব নাকি সার্টিউরারিতে যাব? ম্যান্ডামাস। ম্যান্ডামাসে কি চাবো? আমার এই রেকর্ডটা করে দেওয়া হোক আর কি, নামজারিটা করে আমারটা দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু আপনার তাহলে ইয়াটা পূরণ মানে সম্পূর্ণ হইলো না, কিন্তু আপনার প্রেয়ারটা সম্পূর্ণ হইলো না, শুধু রেকর্ড হইলেও হবে না, তারপরে সাথে সাথে ইয়াটাও চেয়ে ফেলবেন, যেহেতু এখানে হাইব্রিড। স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে আপনার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স নিচ্ছে না। সুতরাং দুইটাই একসাথে চাইতে হবে। হ্যাঁ, ডাইরেকশন টু ওই ইয়াটা মিউটেশন যে রিফিউজ করতেছে, এই এই মিউটেট দ্য ল্যান্ড ইন ইউর নেম অ্যান্ড একসেপ্ট ট্যাক্স, ল্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। তাহলে এখানে ম্যান্ডামাসে গেলেই হবে, এখানে আমাদের আর সার্টিউরারি কোনো ইস্যু আছে। এই কোয়েশ্চেন নিয়ে আর কি কোনো কিছু আলোচনা করার দরকার আছে? কস্ট টাইটেলটা কিভাবে লেখা যাবে? কস্ট টাইটেলটা, কস্ট টাইটেলটা লিখতে পারি সরাসরি যে ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু মিউটেট দ্য ল্যান্ড। এখানে স্পেসিফিক যদি ল্যান্ডের ডিসক্রিপশন দেওয়া থাকে সেটা লিখবেন, মিউটেট দ্য ল্যান্ড ইন ফেভার অফ দ্য পিটিশনার। তারপরে সেকেন্ডলি দেখবো ইন দ্য ম্যাটার অফ যে ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু একসেপ্ট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ফ্রম দ্য রেসপন্ডেন্ট। বুঝতে পারছি? দুইটাই তো ম্যান্ডামাস, তাই না? তাহলে কিন্তু দুইটা কি? ম্যান্ডামাসি হচ্ছে, কিন্তু দুইটা জিনিস চাচ্ছি আর কি। আমি যে দুইটা আলাদা আলাদা করে বললাম, দুইটা যদি একটা কস্ট টাইটেলের মধ্যেই ঢুকাই, সেটা হবে যে ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু মিউটেট দ্য ল্যান্ড ইন ফেভার অফ দ্য পিটিশনার অ্যান্ড একসেপ্ট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ফ্রম হিম। একসাথে লিখলে হবে, দুইটা আলাদা 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 করে দিলে কোর্ট মানে যে খাতা দেখবে সে বেশি খুশি হবে। এটাতে কি নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিতে হবে না, এটাতে ম্যান্ডামাসে? কোনো নোটিশ ডিমান্ডিং জাস্টিস নাই। আমরা নোটিশ ডিমান্ডিং জাস্টিসটা কেন দিই আমি একটু পরে আলোচনা করি, যখন কোনো সার্টিউরারি কোয়েশ্চেন পাবো। অনেক সময় রিপ্রেজেন্টেশন আর নোটিশ ডিমান্ডিং জাস্টিস ছাড়া রিট মেইনটেনেবল হয় না। তো কখন আপনাকে এটা করতেই হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, আমি যদি এটা হাইব্রিড করি তাহলে কি প্রবলেম আছে? সরি? আমি যদি রিটটাকে হাইব্রিড করি, কস্ট টাইটেলটাকে যদি হাইব্রিড করি, ইনঅ্যাকশন এন্ড ফেইলিয়ার অফ দ্য রেসপন্ডেন্ট টু একসেপ্ট হ্যাঁ, ট্যাক্স। আমি এই জন্য কিন্তু বলছিলাম কোনো সমস্যা নেই যে আমি যদি হাইব্রিড করি, আমরা সাধারণত হাইব্রিডই করি, হ্যাঁ, কিন্তু হাইব্রিড না করাটা বেটার এই সমস্ত ক্ষেত্রে, যেখানে আমি স্পেসিফিকলি বুঝতে পারতেছি যে ম্যান্ডামাস করলেই যথেষ্ট। দরকার কি বেশি লেখার? হাইব্রিড করলে কোনো সমস্যা নেই, আচ্ছা, কিন্তু দরকার তো নাই। ঠিক আছে। যদি আমি মানে শিওর থাকি যে এটা ম্যান্ডামাস চাইলেই হবে, কোয়েশ্চেন করার দরকার নেই কোনো অথরিটি, মানে তার যে ইনঅ্যাকশন টু মিউটেট দ্য ল্যান্ড ইন ফেভার অফ মি, এই ইনঅ্যাকশনটাকে ইলিগাল ঘোষণা করা করলেও তো হইলো, কিন্তু ইলিগাল এখানে অ্যাকচুয়ালি সে যদি আমাকে লিখিত কোনো ডকুমেন্ট দিত। আমি একটু বলি এই বিষয়টা, হ্যাঁ।
আমার মনে হয় একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি যেন রিপিট করি যে যদি আমি একটা অ্যাপ্লিকেশন করলাম মিউটেশন করার জন্য, সেই অ্যাপ্লিকেশনটাকে সে আমার লিখিত একটা মেমোর মাধ্যমে রিজেক্ট করলো, তাহলে ওই মেমোটাকে আমার কিন্তু ইলিগাল ঘোষণা করতে চাইতে হবে, না হলে আমি আগাইতে পারবো না। তখন আবার সার্টিফিকেটই চাইতে হবে, সাথে ম্যান্ডামাস চাইতে হবে। কিন্তু এই যে কোয়েশ্চেনটা আগের ছিল, এখানে কোনো স্পেসিফিক যে রিজেকশন, এই রিজেকশনের স্পেসিফিক কোনো লেটার বা স্পেসিফিক কোনো আদেশের কথা উল্লেখ করা নাই। সুতরাং ওই আদেশটা অবৈধ হবে, আমার জন্য প্রযোজ্য হবে না, ভয়েড হবে, উইদাউট এনি লফুল ইফেক্ট অ্যান্ড অফ নো লিগাল ইফেক্ট, যেটা কনস্টিটিউশনের ভাষা, এরকম ধরনের কোনো কিছু বলার দরকার নাই। কিন্তু যদি স্পেসিফিক কোনো লেটারের কথা উল্লেখ থাকতো, মেমোর কথা উল্লেখ থাকতো, তাহলে কিন্তু আমার ওই অ্যাঙ্গেলে যেতে হতো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, আরো সামনে আলোচনা করি। আম, আপনারা কোনো কোয়েশ্চেন যদি আমাকে একটু বলেন যে এই কোয়েশ্চেনটা আলোচনা করলে বেটার হয়। সবকিছু তো আলোচনা করতে পারবো না হয়তোবা। এই এটা 2011 সালে আসছে, এটা একটু দেখি। এখানে কি বলছে, দ্য পোর্ট চিটাগং পোর্ট অথরিটি ইস্যুড এ টেন্ডার ইনভাইটিং বিডস ফর হ্যান্ডলিং অফ containers at the port. Several parties participated in the bid, and one of them was granted the contract for 3 years from এত to এত. In March 2005, before the expiration of the contract, prior to the expiration of the contract, the CPA cancelled the contract without any show cause notice on the ground that the contractor had failed in executing the contract in accommodation of his terms. There was a provision in the contract that the contract could be terminated by the CPA giving 4 months notice of intention to terminate, which was in fact being done here. There was also an arbitration clause in the contract for the resolution of dispute, which was not invoked by the CPA. Your client is the contractor. Drafted representation challenging the termination, setting out clearly the grounds as to why you think that it is maintainable, as to the grounds for challenging the termination and the relief that the contractor is entitled to. আচ্ছা, যখন রিড সেকশনে আপনার এখানে একটা কোয়েশ্চেন দিয়ে বলতেছে যে রিড একটা ড্রাফট করো, তো রিড যদি মেইনটেনেবল না হয় তাহলে তো অবশ্যই আপনাকে ওই রিডটা ড্রাফট করতে দিবে না। তো বেসিক্যালি ধরেই নেবেন আপনি রিডটা এখানে মেইনটেনেবল। তো এইখানে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে একটা টেন্ডারে আপনি জিতছেন, টেন্ডার জিতে আপনি হচ্ছে 3 বছরের একটা কন্ট্রাক্ট পাইছেন। 3 বছর শেষ হওয়ার আগেই 1 বছর আগে আপনার কন্ট্রাক্টটা ক্যান্সেল করছে, ক্যান্সেল করে বলছে যে কন্ট্রাক্টে আপনি কিছু টার্মস ভায়োলেট করছেন। ভায়োলেট করার পরে আবার আপনাকে 4 মাসের একটা নোটিশ দিয়ে আপনাকে টার্মিনেট করছে, কিন্তু ওখানে একটা আরবিট্রেশনের ক্লজ ছিল, সেই ক্লজটাকে তারা করে নাই। সেই ক্লজ অনুযায়ী আর কি তারা ডিসপিউটটাকে ইনভোক করেনি, আরবিট্রেশন ক্লজটাই ইনভোক না করে সরাসরি আপনাকে টার্মিনেট করে দিচ্ছে। এখন এই টার্মিনেশনটাকে আপনি চ্যালেঞ্জ করবেন। এখন এই যে রিটটা, এই রিটটা কি হবে, ম্যান্ডামাস হবে নাকি সার্টিরারি হবে? এটা সার্টিউরারি হবে। এটা সার্টিরারি হবেই, কারণ হচ্ছে আপনি অ্যাকশনটাকে যদি ইলিগাল ঘোষণা না করেন, আপনার কি করতে হবে, বেসিক্যালি অ্যাকশনটাকে ইলিগাল ঘোষণা করতে হবে। যে ইলিগাল টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট ডেটেড, ডেট দেয়া নাই এখানে। আচ্ছা দেখেন, এই কোয়েশ্চেনটাতে স্পেসিফিক কোনো কন্ট্রাক্টের ডেট দেয়া নাই। তারপরে আরেকটা, আপনার যে টার্মিনেট করলো, এই টার্মিনেট যে কোনো লেটারের মাধ্যমে করছে বা কোনো কিছুর মাধ্যমে করছে, সেই লেটারটার কথাও স্পেসিফিকলি উল্লেখ করা নেই। তো কাল্পনিক এইখানে একটা আপনি, লেটার নিতে হবে আমার মনে হয়, কাল্পনিক ভাবে। হ্যাঁ, তো এইখানে আপনি যদি কাল্পনিক ভাবে এই ইয়াগুলো পয়েন্টগুলো অ্যাড করে দিতে চান, সেটা বেটার হবে, আপনি ভালো মার্কিং পাবেন সেখানে। স্পেসিফিক হলো জিনিসটা, মানে ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল ড্রাফটিং দ্যাট উই ডু, সেটা হলো। কিন্তু আপনি যদি নাও দেন, সেটাতেও খুব একটা সমস্যা নেই, যেহেতু কোশ্চেনে স্পেসিফিকলি উল্লেখ করা নেই। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে হবে হচ্ছে কি, এই টার্মিনেশনটা। এখন আপনি টার্মিনেশনটা চ্যালেঞ্জ করছেন, বাট আমরা ইন রিয়েল প্র্যাকটিস টার্মিনেশন বাই লেটার ডেটেড এত, তো আমরা বেসিক্যালি লেটারটাকে চ্যালেঞ্জ করি। লেটারটাকে চ্যালেঞ্জ করা মানেই টার্মিনেশনটাকে চ্যালেঞ্জ করা। তো এরকম স্পেসিফিকলি যদি আপনি শুধু টার্মিনেশনটাকে চ্যালেঞ্জ করেন, সেটাও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা ভুল কিছু হবে না। তবে চেষ্টা করবেন এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আপনি আপনার কাল্পনিক কিছু ABCD XYZ এরকম কিছু একটা দিয়ে পূরণ করে দিতে। যে খাতা দেখবে সে খুশি হবে। ঠিক আছে? আচ্ছা, গ্রাউন্ডস ট্রাউন্ডস এগুলো আমি আপাতত আলোচনা করছি না, এগুলো পরে দিব। আপাতত সার্টিরারি আর
ম্যান্ডামাস এটা নিয়েই আলোচনায় যাই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা একটু দেখি 13 সালে যেহেতু আসছিল। ওয়াই অ্যান এমপ্লয়ি অফ সিলেট সিটি কর্পোরেশন ওয়াজ টার্মিনেটেড ফ্রম সার্ভিস অন এত উইথ 3 months নোটিস, পে অ্যান্ড বেনিফিট। ইন দ্য টার্মিনেশন লেটার সিরিয়াস অ্যালিগেশন অফ মিসকন্ডাক্ট ওয়াজ leveled against him without prior show cause notice. Why requested you to take requisite legal step against the termination from service? In what manner and how will you give legal remedy to why? Explain. আচ্ছা, এরকম ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেখেন এখানে কোয়েশ্চেন করে আপনার কি এখানে কোনো ড্রাফটিং করতে বলছে? এখানে কিন্তু কোনো ড্রাফটিং করতে বলেনি, আপনাকে কিন্তু একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলছে যে কি ধরনের রেমেডি সে পাবে, আপনি কিভাবে তাকে লিগ্যাল রেমেডি দিবেন। কিন্তু আমি প্রথমেই বলছি আপনাকে পাশ করতে হবে কিন্তু ড্রাফটিং দিয়ে, ড্রাফটিং না চাইলেও আপনি ড্রাফটিং দিয়ে দেবেন। ড্রাফটিং চাইছে কি চাইনি এটা গুরুত্বপূর্ণ না, আপনার কোয়েশ্চেনটাই, আপনার পরীক্ষাটাই হচ্ছে ড্রাফটিং এর। সুতরাং এখানে খুব শর্টলি আপনি অ্যান্সার দিবেন যে তার রেমেডিটা কি, আপনি কিভাবে তাকে রেমেডি দিবেন। কোয়েশ্চেনের চাক না চাক আপনি ড্রাফট করে আসবেন, এরকম ধরনের যদি হয়। এখানে 9 মার্কের একটা কোয়েশ্চেন, আপনি এখানে 9 মার্কের কি অ্যান্সার দিবেন? কোনো কিছু অ্যান্সার দেওয়া নেই। আপনি স্পেসিফিকলি লিখতে পারেন যে হোয়াট ম্যানার, ইন হোয়াট ম্যানার হাউ উইল ইউ গিভ লিগ্যাল রেমেডি। আপনি বলতে পারেন তাকে লিগ্যাল রেমেডির জন্য আই উইল অ্যাডভাইজ হিম টু ফাইল এ রিট পিটিশন বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন। ইন দ্য রিট পিটিশন he may challenge the illegal termination, and also I will in the meantime I will seek a direction upon the respondent to continue his salary, বা এরকম ধরনের কিছু একটা জিনিস চাবো। বা আমি স্টে চাইতে পারি, যে তার টার্মিনেশনটা স্টে চাইতে পারি, আর টার্মিনেশনটাকে ইলিগাল চাইতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটা একটু মাথায় রাখবো যে কোয়েশ্চেনে মানে আপনার কিন্তু একটা রিড দিতেই হবে। কোয়েশ্চেন এখানে স্পেসিফিকলি চাওয়া হয়নি, তাও আপনাকে দিতে হবে। আচ্ছা, এই যে সিটি কর্পোরেশনের এগেনস্টে রিড তো অবভিয়াসলি মেনটেনেবল। কেন মেনটেনেবল? কারণ আপনার ইয়াতে স্পেসিফিকলি বলে দেওয়া আছে, কি বলে ওটা, কনস্টিটিউশন 102-এ স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে লোকাল যে অথরিটি, সে লোকাল অথরিটির এগেনস্টে রিট মেনটেন করে। ঠিক আছে, তাহলে এখানে আপনি রিট মেনটেন হবে আপনার। তো এখানকার রিটটা কি হবে, সার্টিফারি হবে নাকি ম্যান্ডামাস হবে? এটাও সার্টিফারি হবে, কারণ যে টার্মিনেশন করছে এই টার্মিনেশনটাকে আপনি বলবেন যে টার্মিনেশনটাকে কেন ইলিগাল ঘোষণা করা হবে না। কিন্তু এইখানে দেখেন আপনার প্রেয়ারটা, মানে কস্ট টাইটেল তো এটাই হবে, এখানে আপনার প্রেয়ারে কিন্তু আরেকটা সুন্দর জিনিস আপনি অ্যাড করতে পারেন। যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে এডিশনাল, আপনি কিছু জিনিস চাইতে পারেন। এডিশনাল আপনি একটা রিটের মধ্যে দুইটা জিনিস চাইতে পারেন, একটা হচ্ছে ডাইরেকশন, একটা হচ্ছে স্টে। এইখানে যদি আপনি একটা স্টে চান, তাহলে আপনার যে রিটের ড্রাফটিংটা কমপ্লিট হবে। কেন? আপনাকে টার্মিনেট করছে, টার্মিনেটটাকে আপনি অবৈধ ঘোষণা করবেন। মনে করেন টার্মিনেটের অবৈধ ঘোষণা করতে 5 বছর লাগবে, তাহলে এই 5 বছর আপনার চাকরি থাকতেছে না। কিন্তু আপনি টার্মিনেশনটাকে চ্যালেঞ্জ করার সাথে সাথে আপনার যদি প্রেয়ারে আপনি পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, স্টে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্টে দ্য অ্যাপ্লিকেশন বা স্টে দ্য টার্মিনেশন নোটিস, এটা চান, তাহলে কি হচ্ছে, তাহলে যতদিন পর্যন্ত মামলা চলতেছে ততদিন পর্যন্ত আপনার টার্মিনেশনটা স্টে হয়ে থাকবে, আর ইউ উইল বি এবল টু কন্টিনিউ ইউর সার্ভিস অ্যান্ড ইউ উইল গেট ইউর সার্ভিস কন্টিনিউয়াসলি। তাহলে আপনি কি চাইতে পারবেন একটা রিটের সাথে? রিটের সাথে আপনি দুইটা জিনিস চাইতে পারবেন, একটা হচ্ছে টেম্পোরারি রিলিফ হিসেবে আর কি, ইন্টারিম রিলিফ হিসেবে দুইটা জিনিস চাইতে পারবেন। একটা হচ্ছে ডাইরেকশন চাইতে পারবেন, যে কোনো স্পেসিফিক একটা ডাইরেকশন যে এটা করা হোক। আরেকটা কি চাইতে পারবেন, একটা হচ্ছে স্টে চাইতে পারবেন, যে এই জিনিসটা স্টে হয়ে যায়। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে কখন কোন 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 কোয়েশ্চেন আমি স্টে আর এই ডাইরেকশনটা এডিশনাল রিলিফ হিসেবে অ্যাড করে দিতে পারবে, এটা অ্যাড করে দেবেন। এই মানে এটা খুব ভালো একটা আপনার ড্রাফটিংটাকে পরিপূর্ণতা দিবেন। ঠিক আছে, কিন্তু আপনার যদি কোয়েশ্চেনে থাকে যে ইনজাংশন চান, সাথে একটা ইনজাংশনও চান, এখানে যদি দেয়া থাকতো যে আপনি টার্মিনেশনটাকে চ্যালেঞ্জ করেন আর সাথে একটা ইনজাংশনও চান, বা সাথে একটা স্ট্যাটাস কো চান, আপনি মাথায় রাখবেন ইনজাংশন আর স্ট্যাটাস কো যদি চায় ফেলে তাহলে আপনার খবর আছে, মানে আপনার মহাবিপদ আপনার জীবনে চলে আসলো। কারণ আপনাকে তখন 4টা ড্রাফট করতে লাগবে, একটা রিট পিটিশন ড্রাফট করতে হবে, সাথে ওই রিটের আন্ডার একটা অ্যাপ্লিকেশন ড্রাফট করতে হবে ইনজাংশন চায়। রিটের ভিতরে ইনজাংশন আপনি চাইতে পারবেন না, রিটের ভিতরে স্ট্যাটাস কো চাইতে আসবেন না, পারবেন না, এটা ভেরি রেয়ার। এটা আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে, কিন্তু আমি কোশ্চেনে দেখলাম যে একবার আসছিল। সুতরাং আপনাদের এই জিনিসটা
জেনে মানে মাথায় অ্যাটলিস্ট রাখতে হবে, যদি এরকম ধরনের ইনজাংশন কিছু চায় তাহলে 1 পৃষ্ঠা হইলেও একটা অ্যাপ্লিকেশন কোনো মতে দিয়ে দেবো। আর অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটু দেখে নেবেন। অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রিট পিটিশন। রিট পিটিশনের ফরম্যাট আর অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কিন্তু একটু ডিফারেন্ট, প্রেয়ারটাও ডিফারেন্ট, সুতরাং ওটা একটু দেখে রাখবেন। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছে যে এ teacher in a private school in Manikganj was dismissed by the managing committee of the school by order dated eto for misconduct. A comes to you, draft a writ petition. Do you think that a private school MPO comes under the definition of a local authority or statutory body within the Manikganj? আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সার কে দিতে পারবেন? এমপিও ভুক্ত যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর ম্যানেজিং কমিটি যদি কোনো ব্যক্তিকে, এটা তো প্রাইভেট স্কুল, প্রাইভেট স্কুলের প্রাইভেট একটা ম্যানেজমেন্ট কমিটি কোনো একজন ব্যক্তিকে যদি ডিসমিস করে দেয়, সেটার জন্য আমাকে কেন রিট পিটিশন লিখতে বলতেছে? এটা কি মেনটেনেবল? আপনারা কি জানেন এই বিষয়ের যে একটা খুব বিখ্যাত মামলা আছে সেটা সম্পর্কে? আচ্ছা, এটা জানার কথা না, সন্তোষ কুমার হাইকোর্টে যারা ভার্সেস বাংলাদেশ। তারা এটা জানবে। সেটা হচ্ছে আব্দুল হাকিম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই টাইপের একটা মামলা আছে। সেই মামলায় প্রায় 2017 না কত সালের দিকে হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে বলেছে যে এই যে এমপিওভুক্ত যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর যে এই মামলাগুলো আপনার রিট জুরিসডিকশনে মেইনটেনেবল। এগুলো কিন্তু রিট জুরিসডিকশনে মেইনটেনেবল কিনা এখনো কোয়েশ্চেনটা পেন্ডিং। হোয়াই? বিকজ ওই আব্দুল হাকিমের যে মামলাটা, এই মামলাটা পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ হয়ে এখন সিপি অবস্থায় আছে। তো এখনো এই কোয়েশ্চেনটা আসলে মানে এটার কোনো পার্টিকুলার অ্যান্সার নাই যে এটা মেইনটেনেবল কি মেইনটেনেবল না। আপনি যদি এই ড্রাফটে লিখে দেন যে এটা মেইনটেনেবল না, সেটাও কিন্তু এখনো মানে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, কারণ জিনিসটা এখন তো পেন্ডিং আছে। তো পেন্ডিং থাকা অবস্থায় অবশ্য অন্যান্য হাইকোর্ট গুলো এখন আপনার ইয়া করে দিচ্ছে, মেইনটেনেবল হিসেবেই জাজমেন্ট দিয়ে দিচ্ছে, ডিসিশন দিয়ে দিচ্ছে। সুতরাং মানে আপনার অ্যান্সার শুড বি অবশ্যই যে এটা মেইনটেনেবল, কারণ হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট দিয়েছে। কিন্তু অ্যাপিলেট ডিভিশনে ওই মামলাটা এখনো পেন্ডিং আছে, আর কিছুদিনের মধ্যে সম্ভবত এটার একটা অ্যান্সার চলে আসবে। এটার অ্যান্সার চলে আসলে তখন আবার নতুন করে সবকিছু হবে। রিসেন্টলি বিসিবি রিলেটেড যে একটা মামলা হয়েছিল, বিসিবিও তো একটা এরকম প্রাইভেট এন্টিটি, এই মামলাটাও কিন্তু এর এই কোয়েশ্চেনটা আসছিল। কোয়েশ্চেন এসে তখন যেহেতু বলছে যেহেতু এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে আব্দুল হাকিমের মামলা, এই জন্য এই মামলাটাকে আমরা স্টেটাকে ভেকেট করে দিলাম। যাই হোক, তাহলে এই যে এখানে দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু যে একটা স্পেসিফিক ওয়ার্ডার দিয়ে দিয়েছে। এর আগের গুলোতে আমরা দেখলাম টার্মিনেশন হয়েছে, ডিসমিসাল হয়েছে। তাহলে আপনি কস্ট টাইটেলটা লেখার সময় ওই টার্মিনেশন, ওই ডিসমিসাল, ওগুলাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, সাসপেনশনকে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু এইখানে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কি? এখানে চ্যালেঞ্জ করতে হবে যে ওয়ার্ডারটা, ওয়ার্ডার ডেটেড 11/2/2007, এই আদেশটাকে আপনার স্পেসিফিকলি চ্যালেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই অর্ডারটাকে ইমপিউন চ্যালেঞ্জ করতে হবে, এই অর্ডার স্পেসিফিক আপনার প্রেয়ার লিখতে হবে। আর এখানে এটাও আমাদের সার্টিফিকেটারি একটা রিট হবে। আর এখানেও আমরা ওই যে অর্ডারটা, সেই অর্ডারটা স্টে একটা প্রেয়ারে, স্টে এডিশনাল একটা প্রেয়ার চাবো যে স্টে দ্য অপারেশন অফ অর্ডার ডেটের এত টিল ডিসপোজাল অফ দ্য রুল, পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল। আচ্ছা, শেষ হলো রিসেন্ট। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, হ্যাঁ, এই পয়েন্টে তাহলে আর আলোচনা না করি। ভাইয়া হ্যাঁ প্লিজ। ভাইয়া কোন কোন অথরিটি ইম্পর্টেন্ট, মানে কোন কোন, মানে অনেকগুলো তো হচ্ছে মন্ত্রণালয়ের আন্ডারে, কোনটার কি, এটা কিভাবে হচ্ছে করব, প্লিজ একটু জানাবেন। আচ্ছা, আমি আসতেছি ওই পয়েন্টে, হ্যাঁ আসতেছি একদম। তাহলে আমরা কস্ট টাইটেল বিষয়টা শেষ হলো। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন, যদিও মনে হয় না আপনাদের কোশ্চেনে এরকম ধরনের কোনো কিছু দিবে, তাও যদি দেয় জিনিসটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে আমরা ও এই জিনিসটা কিন্তু এই জিনিসটা আবার খেয়াল রাখেন, এটা কিন্তু নতুন রিটের যে ফরম্যাট, সেটা আগের ফরম্যাটে এই ইম্পিউনটা পরে থাকতো, এর আগেই পার্টিটা প্রথমে থাকতো। তো এই যে এই জিনিসটা মাথায় রাখবেন যে নতুন ফরম্যাট অনুযায়ী যেন আপনারা ড্রাফট করেন, পুরোনো ফরম্যাটে আবার ড্রাফট করে ফেলবেন না, হ্যাঁ। তো এখানে এই যে জাস্ট আমরা তো অবশ্যই যে ড্রাফট ইয়াটা করতেছি, এটা জাস্ট এখানে লিখতে হয়। আপনি ড্রাফটে আপনারা দেখবেনই যে টু মিস্টার জাস্টিস রিফাত আহমেদ
যেটা আছে আমাদের এখন, এই নামটা, এটা ভুলেও মিস্টেক করবেন না, সারাদিন এটা দরকার হলে 100 বার লিখবেন। এই নামটা যদি ভুল করেন তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় আপনাদের জন্য নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। যে খাতা দেখবে সে এটা নিয়ে খুব মানে সিরিয়াসলি মাইন্ডে নিয়ে নেবে। জাস্টিসের নাম কখনোই ভুল করবে, ওকে? এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যদি মানে সৈয়দ কোয়েশ্চেন বানানটা এরকম কি ঠিক আছে? SYED, এটা কিছু ভুল কিছু আছে, জায়গায় দেখছি SYED। একটা ই বেশি হয়ে গেছে। তাহলে এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যে যদি কোনো মানে কোয়েশ্চেনে এটা থাকবে না, তাও আর কি বলতেছি আর কি, যদি কোয়েশ্চেনে এরকম থাকে যে মিস্টার জাস্টিস বা চিফ জাস্টিস ইজ অন লিভ নাও, এরকম যে বিদেশে গেছে, এখন দায়িত্ব প্রাপ্ত অন্য একজন জাস্টিস জাস্টিস অন্য একজন জুবায়ের আহমেদ চৌধুরী বর্তমানে দায়িত্বে আছে, তখন কিন্তু একটু এই যে জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন জাস্টিস যে দায়িত্বপ্রাপ্ত চিফ জাস্টিস আছে তার নামটা হবে এখানে। মানে এখানে মনে করেন এখানে হবে জুবায়ের আহমেদ নাম জাস্টিস জুবায়ের আহমেদ, এটা হবে। আর একটা জিনিস চেঞ্জ করে দিবেন, এইখানে জাস্ট তারপরে কমার পরে লিখবেন যে পারফর্মিং দা ফাংশন। বুঝতে পারছি? যদি এরকম ধরনের কোনো ট্রিকি কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে এই জিনিসটা থাকবে। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, বানান ভুল হইতে পারে। এরপরে যেটা কোয়েশ্চেন আসলো সেটা হচ্ছে, যদি এই যে পার্টির বিষয়টা আসলে একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট। হ্যাঁ, পার্টির বিষয়টা এক্স্যাক্টলি রাইট করাটা একটু কঠিন। প্রথমত পিটিশনার কে হবে, কোয়েশ্চেন গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পিটিশনারের স্পেসিফিক কোনো ডিটেলস থাকে না, কিন্তু আপনারা জানেন যে পিটিশনারের নাম থাকতে হবে, তার বাবার নাম থাকতে হবে, তার অ্যাড্রেস থাকতে হবে। তো এই যে তিনটা জিনিস অবশ্যই দিবেন। যদি ওখানে না নাম দেয় তাহলে XYZ নাম যা ইচ্ছা আপনি একটা বানাই দিলেন, বাবার নাম একটা দিলেন, তার অ্যাড্রেসটাও দিয়ে দিলেন। এই তিনটা জিনিস থাকতে হবে। আর সাথে রেসপন্ডেন্ট কে হবে, এখন এটা হচ্ছে সবচাইতে ডিফিকাল্ট পার্ট। রেসপন্ডেন্ট হবে কে? বাংলাদেশ হবে, বাংলাদেশ রেসপন্ডেন্ট হবে obviously। তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট কে করবে? এখন বাংলাদেশ, এখন যদি মনে করেন কোনো লোকাল অথরিটি হয়, সিটি কর্পোরেশন হয়, তাহলে সিটি কর্পোরেশনকে করলেন, সিটি কর্পোরেশন যে মন্ত্রণালয়ের আন্ডারে সে মন্ত্রণালয়কে করতে হবে, সেই মন্ত্রণালয়ের সেক্রেটারিকে করতে হবে। এখানে যেরকম আমরা রাজুককে করছি কিন্তু কোনো মন্ত্রণালয়কে করিনি। কেন করিনি? কারণ রাজুক নিজে একটা স্ট্যাটুটরি বডি, তো রাজুকের নামে মামলা হইতে পারে, এই জন্য এখানে মন্ত্রণালয়কে স্পেসিফিকলি মেনশন করার দরকার নাই। লোকাল অথরিটির ক্ষেত্রেও আসলে এরকম মানে কোন ক্ষেত্রে বাংলাদেশকে আপনার পার্টি করতে হবে আর কোন ক্ষেত্রে বাংলাদেশকে পার্টি না করলেও হবে, এই কনফিউশন নিয়ে আপনার যাওয়ার দরকার নেই। এজন্য রেলেভেন্ট যারা আছে, রেলেভেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে, রেলেভেন্ট যে মন্ত্রণালয়গুলো আছে, এই ডিপার্টমেন্ট আর এই মন্ত্রণালয়গুলোকে আপনার রেসপন্ডেন্ট করে দিতে হবে। এখন কোনটা রেলেভেন্ট মন্ত্রণালয় আর কোনটা রেলেভেন্ট ডিপার্টমেন্ট, এই জিনিসটা কিভাবে আমরা লিখি ড্রাফটিং করার সময় আমরা হচ্ছে ইন্টারনেটে সার্চ দিই, সার্চ দিয়ে দেখি রেলেভেন্ট কারা আছে। আরেকটা জিনিস দেখি যে মনে করেন আমার কাছে একটা লেটার আসছে, সেই লেটারটা দিছে হচ্ছে আম, একটা যে কোনো অধিদপ্তরের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, একটা আহ, আমি তার কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই অ্যাপ্লিকেশনটাকে সে রিজেকশন দিয়ে সে তার সাইনে একটা লেটার আসে, সেই লেটারটাকে আমি চ্যালেঞ্জ করব। এখন এই লেটারটাকে চ্যালেঞ্জ করার সময় যেই ব্যক্তি ওই লেটারটা সাইন করছে তাকে যদি পার্টি না করি, তাকে পার্টি না করে তার কনসার্ন মিনিস্ট্রি আর অধিদপ্তরের যে হেড তাকে করি, তাহলে তো রেসপন্ডেন্টটা কিন্তু পরিপূর্ণ হইল না, তাকে আমার পার্টি করতেই হবে। সুতরাং ফার্স্ট যে পয়েন্ট অফ মানে কন্টেনশন, প্রথম যে পয়েন্টটা আপনারা দেখবেন রেসপন্ডেন্ট করার সময়, যে এই যে অ্যাকশনটাকে আপনি চ্যালেঞ্জ করছেন,
বা স্পেসিফিক লেটারটাকে আপনি চ্যালেঞ্জ করছেন, এই কাজটা অ্যাকচুয়ালি করছে এটাকে, এটা কি ম্যানেজিং কমিটি করছে? যদি ম্যানেজিং কমিটি করে তাহলে যে ম্যানেজিং কমিটির কি প্রেসিডেন্ট থাকে নাকি সভাপতি থাকে? যে সভাপতি তাকে করবেন। যদি আপনাকে দেখা গেল অনেক সময় হেডমাস্টার করে থাকে, তাহলে হেডমাস্টারকে রেসপন্ডেন্ট করতে হবে। যদি এরকম হয় যে পৌরসভার মেয়র করছে, মেয়রের লেটার সাইনে হয়েছে, তাহলে তাকে। তো ফার্স্ট পয়েন্ট অফ কন্টেনশন, প্রথমেই আপনি আইডিয়া করবেন যে যেই লেটারটাকে বা যেই অ্যাকশনটাকে আপনি চ্যালেঞ্জ করছেন, এই অ্যাকশনটা, এই লেটারটা কার। তারপরে ওই যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের হেড কে। তারপর ওই যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট কোন মন্ত্রণালয়ের আন্ডার। এই তিনটা জিনিস এখন আপনাকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। এখন এই জিনিসটা প্রিপেয়ার্ড হওয়া ডিফিকাল্ট। আমার যে কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের, আমি যে এক্সাম দিয়েছিলাম, সেই এক্সামে আমি মন্ত্রণালয়ে ভুল করে আসছি। আমি একটা ভুল মন্ত্রণালয়ে ভুল করে দিয়ে আসছিলাম, তারপরেও পাশ করছি। তো আপনারাও যে ভুল করবেন এটা না, কিন্তু এইটা প্রিপারেশন নিতে হলে আপনাদেরকে একটু মন্ত্রণালয়গুলো সম্পর্কে, অধিদপ্তরগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। আপনার কোয়েশ্চেনে এই সম্পর্কে কোনো কিছু বলা থাকবে না। এটা একটু ডিফিকাল্ট হবে, বাট এটা ঠিক করতে পারাটা ইজ এ চ্যালেঞ্জ, বাট এটা চ্যালেঞ্জ ঠিক করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? এটা আসলে আমি এটার এই বিষয়ে কোনো শর্টকাট কোনো কিছু বলতে পারবো না, শুধুমাত্র এটাই বলতে পারবো যে বিগত সালের যে কোয়েশ্চেন গুলো আছে, যেই টপিকের রিড গুলো আছে, যেই মন্ত্রণালয় রিলেটেড রিড গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলো একটু মাথায় রাখবেন। ফর এক্সাম্পল হয় ল্যান্ড রিলেটেড হবে, তো ল্যান্ড রিলেটেড যে রিড গুলো, সেই রিড গুলোতে কারা রেসপন্ডেন্ট হচ্ছে। লোকাল অথরিটির যে লিড গুলো, সেগুলোতে কারা হচ্ছে, এটা। তারপর হচ্ছে যদি আমরা এই যে অকশন ম্যাটার বা কোনো অর্থ ঋণ ম্যাটার, এগুলোতে কারা হচ্ছে, এগুলো প্রিপারেশন নেওয়ার সময় এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি আগাই, অনেক সময় আছে। এরপরে হচ্ছে আমরা বডি অফ দ্য পিটিশনে যাই। হ্যাঁ, বডি অফ দ্য পিটিশনে আমরা জানি যে পিটিশনে অবশ্যই ফ্যাক্টস থাকতে হবে, সাবমিশন থাকতে হবে, গ্রাউন্ড থাকতে হবে, প্রেয়ার থাকতে হবে। এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, প্রথম তিনটা যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট গুলো কমন থাকতে হবে। এই স্টেটমেন্টটা একদম মানে ভালো মতো দিবেন, এটা যেন ভুল না হয়। প্রথমটাতে আপনি পিটিশনারকে পরিচয় করাই দিবেন যে পিটিশনারটা কে। যদি কোনো কোম্পানির পক্ষে মামলা করেন, তাহলে কোম্পানি রেজিস্টার্ড ইন দ্য আরজেসি, বা কোনো যদি সোল প্রপার্টারশিপের ইয়েতে করেন, তাহলে সোল প্রপার্টারশিপের নামটা দিবেন। তারপরে হচ্ছে এটা যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সেই ব্যক্তি তার পোস্টটা কি, কোন পোস্ট হোল্ড করতেছিল, তার ডিসক্রিপশনটা দেবেন। রেসপন্ডেন্ট যাদের যাদের উপরে রেসপন্ডেন্ট হিসেবে মেনশন করছেন, সবার বিষয়ে আপনার রেসপন্ডেন্ট লিখতে হবে যে কেন তারা নেসেসারি পার্টি ইন দ্য রিট। হ্যাঁ, এই বিষয়টা ওখানে উল্লেখ করতে হবে। তারপর একটা কমন স্টেটমেন্ট আছে যে দিস আর দা, মানে দ্য অ্যাড্রেস আর কারেক্ট, এই টাইপের অ্যাড্রেস রিলেটেড একটা স্টেটমেন্ট আছে। এটা ড্রাফটিং এ দেখে দেবেন, এটা আপনার। এরপরে আপনার যদি যে ঘটনাটা, আপনার ফ্যাক্টটা বর্ণনা করতে হবে। এটা ক্রোনোলজিক্যাল একটু অর্ডারটা মেনটেন করার চেষ্টা করবেন। ক্রোনোলজিক্যাল অর্ডার তখনই মেনটেন করতে হবে আরো বেশি বেশি করে যদি স্পেসিফিক ডেট থাকে, তাহলে ডেট অনুযায়ী আগের ডেটের ঘটনাটা আগে, পরের ডেটের ঘটনাটা পরে। তো এই এরকম ক্রোনোলজি অনুযায়ী ঘটনাটা আপনারা একটু বর্ণনা করার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, অবশ্যই অ্যানেক্সচার দিবেন। অ্যানেক্সচার যে অ্যাড করি আমরা ড্রাফটিং এ, এই অ্যানেক্সচার অবশ্যই অবশ্যই 2টা থেকে 3টা অ্যানেক্সচার অ্যাড করে দেবেন। আরেকটা জিনিস ভুল করবেন না, জিনিসটা একটু গুরুত্ব দিয়ে শুনেন। অবশ্যই কোনো ফটোকপি অ্যানেক্সচার করবেন না, অবশ্যই মেইন কপি অ্যানেক্সচার করে দেবেন। যদি কোনো, মনে করেন আপনি কোনো হচ্ছে ডিড, কোনো দলিল অ্যানেক্সচার করতে চাচ্ছেন, তাহলে লিখবেন কি? তাহলে লিখবেন যে সার্টিফাইড কপি অফ ডিড নম্বর এত। যদি কোনো সার্টিফিকেট করতে চান, তাহলে লিখবেন অরিজিনাল কপি অফ দ্য সার্টিফিকেট। যদি কোনো পেপার কাটিং, তাহলে লিখবেন যে অরিজিনাল কপি অফ দ্য পেপার। অরিজিনাল যে মানে অ্যানেক্সচারটা অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হবে, মূল ডকুমেন্ট। এটা কেন বলছি, কারণ হচ্ছে যদি আপনি মূল ডকুমেন্টটা অ্যানেক্সার না করেন, ফটোকপি করেন, তাহলে শেষের দিকে কিন্তু একটা আলাদা স্টেটমেন্ট, স্পেসিফিকলি স্টেটমেন্ট, আরেকটা স্টেটমেন্ট অ্যাড করতে হয়। সেটা করার দরকার নেই আপনাদের, বেকার ওই আরেকটা স্টেটমেন্ট অ্যাড করার জন্য এক্সট্রা সময় যাবে। তো ওই জন্য আপনাদের দরকারই নেই অ্যানেক্সার অ্যাড করার, কোনো মানে ফটোকপি অ্যানেক্সার কোনো অ্যাড করার দরকার নেই, কিন্তু অ্যানেক্সার অবশ্যই দিবেন, রিটে অ্যানেক্সার যায়। আচ্ছা, এই জিনিসটা একটু গুরুত্ব দেন। এরপরে 6 নম্বর পয়েন্টটা, এই পয়েন্টটা অনেকেই ভুল করে। স্টেটমেন্ট লেখার সময় অনেকে দ্যাট দিয়ে শুরু করে। দ্যাট
The petitioner was in service in this department from 1971. আমি এরকম একটা স্টেটমেন্ট দিলাম। আবার অনেক সময় অনেকে লিখে দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দ্য পিটিশনার ওয়াজ এমপ্লয়েড ইন দিস পার্টিকুলার ইনস্টিটিউশন ফর 7 years। তাহলে দুইটাই স্টেটমেন্ট, কিন্তু একটা স্টেটমেন্ট আমি দ্যাট দিয়ে শুরু করতেছি, আরেকটা স্টেটমেন্ট আমি দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দিয়ে শুরু করতেছি। দুইটার মধ্যে পার্থক্যটা কি কেউ জানেন? আচ্ছা আমি বলি, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি আপনি সাপোর্টিং ডকুমেন্ট দেন, মনে করেন আপনি বলতেছেন যে কোম্পানিটা রেজিস্টার্ড, এর সাথে আপনি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনকর্পোরেশন সার্টিফিকেট, সেই ইনকর্পোরেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করতেছেন, তাহলে শুধু দ্যাট লিখবেন, তাহলে এটা স্টেটেড দ্যাট লেখার দরকার নেই। কিন্তু আপনি যদি কোনো ডকুমেন্ট না করেন, প্রোভাইড না করেন, অ্যাটাচ না করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লিখবেন দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট। তার মানে আপনি একটা অ্যাডভোকেট হিসেবে স্টেটমেন্ট দিচ্ছেন, যে এই স্টেটমেন্টটা অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার ক্লায়েন্ট ভেরিফাই করতে যে এই স্টেটমেন্টটা ট্রু। যদিও হাইকোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড, কিন্তু আপনার স্টেটমেন্টটারও একটা ভ্যালু আছে কোর্টে, কারণ আপনি একটা স্টেটেড দ্যাট বলে স্টেটমেন্ট দিচ্ছেন, যে এই স্টেটমেন্টটা ইজ ভেরিফাইড বাই দ্য ক্লায়েন্ট বা পিটিশনার থ্রু অ্যাফিডেভিট। এই জন্য দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট আপনি তখন লিখতেছেন যখন আপনার কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাই, কিন্তু আপনি একটা কোর্টের সামনে স্টেটমেন্ট দিতে যাচ্ছেন, যে আপনি স্টেটমেন্ট দিয়ে বলতে চাচ্ছেন যে আমি এই কোম্পানিতে 1985 সাল থেকে চাকরি করি। তো এই যে 1985 সাল থেকে চাকরি করেন, এটা তো ডকুমেন্ট দিতে হবে, কিন্তু আপনি ডকুমেন্ট নাই আপনার কাছে কোনো কারণে, তো আপনি স্টেটমেন্ট দিচ্ছেন। যদিও ডকুমেন্ট সহকারে স্টেটমেন্টের ভ্যালু আপনার ডকুমেন্টের সমান ভ্যালু না, এরপরেও আপনার আপনার যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার একটা ভ্যালু থাকবে। তাহলে এই ডিফারেন্সটা মাথায় রাখবেন, যে কখন শুধু দ্যাট দিয়ে আপনি স্টেটমেন্টটা লিখবেন, আর কখন দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দিয়ে লিখবেন। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? আচ্ছা, আশা করি পারছি। এরপরে আপনার অ্যানেক্সচার যেগুলো করবেন, সেই অ্যানেক্সচার গুলো মার্কিং যেটা করবেন, অবশ্যই ABCD দিয়ে করবেন। আর এর সাথে যদি আল্লাহ না করুক কোনো অ্যাপ্লিকেশন দিতে বলে, সেই অ্যাপ্লিকেশনে আবার ABCD দেয়া যাবে না, সেখানে এক্স, X1, X2, X3 লিখবেন। আর কিছু কিছু ইয়ার ক্ষেত্রে নোটিশ ডিমান্ডিং জাস্টিস বা রিপ্রেজেন্টেশন, এগুলো অ্যাটাচ করতে হবে। এগুলো অ্যাটাচ না করে আপনি কিছু কিছু রিট পিটিশন ড্রাফট করতে পারবেন না। এখন এই পয়েন্টটা তাহলে একটু আলোচনা করি, যে কখন আপনার নোটিশ ডিমান্ডিং জাস্টিস লাগে বা কখন রিপ্রেজেন্টেশন লাগে। মনে করেন আমরা একটা অকশন ম্যাটারে রিট করি। অকশন ম্যাটার মানে কি, আমার একটা জমি, আমি হচ্ছে একটা প্রাইভেট ব্যাংক থেকে রিট নিয়েছি। প্রাইভেট ব্যাংক থেকে যেহেতু রিট নিয়েছি, লোন নিয়েছি, লোন পরিশোধ না করার জন্য, ডিফল্ট হওয়ার জন্য আমার জমিটা অকশনে নিয়ে দিয়ে দিচ্ছে ব্যাংক। এখন এটা, এই অকশনটাকে আমি চ্যালেঞ্জ করে একটা রিট করতে চাই, কিন্তু প্রাইভেট ব্যাংকের এগেনস্টে রিট তো মেইনটেনেবল না। এই জন্য আমি কি করি, আমি একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিয়ে দিই। আমি নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিব হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। তো বাংলাদেশ ব্যাংকে নোটিশ ডিমান্ডিং জাস্টিস দেওয়ার ফলে আমি কি করলাম, মেইনটেইন করলাম জিনিসটাকে, মেইনটেনেবিলিটি যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাকে উতরাই গেলাম, যে প্রাইভেট ব্যাংকের এগেনস্টে মেইনটেনেবল না, তো কি হয়েছে, প্রাইভেট পার্সন আছে, তো আমি এখানে গভর্নমেন্ট এন্টিটিটাকে জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিয়ে তারপরে বললাম যে সে, তাকে জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিয়ে বললাম যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেন টু স্টপ দ্য অকশন প্রসেস। অকশন প্রসেসটাকে স্টপ করার জন্য আপনি অ্যাকশন নেন। সে যেহেতু অ্যাকশন নিচ্ছে না, তাহলে ওই অ্যাকশনটাকে আমি চ্যালেঞ্জ করতেছি, তাহলে ওই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য আমি তাকে একটা রিপ্রেজেন্টেশন দিলাম। এখানে রিপ্রেজেন্টেশন দিলেও হবে, এখানে জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিলেও হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমার একটা রিপ্রেজেন্টেশন বা জাস্টিস ডিমান্ডিং নোটিশ লাগে। আরো কিছু ক্ষেত্রে জাস্টিস ডিমান্ডিং নোটিশ বা রিপ্রেজেন্টেশন লাগে। ফর এক্সাম্পল, আপনার যখন স্পেসিফিক কোনো অ্যাকশন থাকে না, যখন স্পেসিফিক কোনো অ্যাকশন থাকে না,
তখন ইনঅ্যাকশনকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, তখন একটা রিট তৈরি করি। মনে করেন এক্সাম্পল এরকম হতে পারে যে আসলে এরকম ধরনের কোয়েশ্চেন আপনার আমার চাকরির সকল যে প্রক্রিয়া ধরেন সম্পন্ন আপনি কিন্তু বিদেশে আমাকে যাচ্ছেন। নিয়োগ দিচ্ছে না। সরি? আমার চাকরির সকল প্রক্রিয়া সম্পন্ন কিন্তু আমাকে নিয়োগ দিচ্ছে না। ইনঅ্যাকশন। আরেকবার বলেন। আমার চাকরির সকল প্রক্রিয়া সম্পন্ন কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে শুধু ম্যান্ডামাসও চাওয়া যেতে পারে। আমি ইনঅ্যাকশনটা বললাম। হ্যাঁ, ইনঅ্যাকশনটা বলেন, ঠিক আছে। মানে অনেক সময় হয় কি ম্যান্ডামাস মানে থাকে না, মানে ইনঅ্যাকশন, ম্যান্ডামাস আনার জন্য ইনঅ্যাকশন আনতে হয়। আপনি মনে করেন দেশের বাইরে যেতে যাচ্ছেন, এখন দেশের বাইরে যাওয়ার জন্য আহ, আপনি জানেন যে এটা প্রপার, আপনি হচ্ছে ওই আপনাকে কোনো একটা কারণে ব্যান্ড করতে হচ্ছে, ওই সিকিউরিটি ক্লিয়ারেন্স আপনার বন্ধ করে দিছে। যে ইমিগ্রেশন অথরিটি আছে, ইমিগ্রেশন অথরিটি আপনার ক্লিয়ারেন্সটা বন্ধ করে দিছে, তো আপনি ওই বোর্ডিং করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক তারা কোনো এই ক্ষেত্রে আদেশও দিবে না, আপনার কোনো ডকুমেন্ট থাকবে না যে আপনি যে বাইরে যাইতে পারতেছেন না, আপনার বাইরে যাওয়ায় যে বাধা আছে, এই বাধাটার জন্য স্পেসিফিক কোনো ডকুমেন্টের মাধ্যমে, স্পেসিফিক কোনো আর লেটারের মাধ্যমে যে আপনার বিদেশে যাওয়া, বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা রিলেটেড স্পেসিফিক কোনো ডকুমেন্ট আপনাকে তারা দিবে না। তো আপনি তো ওই নির্দিষ্ট কোনো ডকুমেন্টকে যখন চ্যালেঞ্জ করতে পারতেছেন না, তখন এরকম ধরনের আমরা একটা ইনঅ্যাকশন তৈরি করি। ইনঅ্যাকশন তৈরি করে তখন একটা রিপ্রেজেন্টেশন দিই, রিপ্রেজেন্টেশন দিয়ে তখন রিপ্রেজেন্টেশনটাকে ডিসপোজ অফ যে করতে পারতেছে না, বা নোটিশ দিয়ে ওই রিপ্রেজেন্টেশন ডিসপোজ অফ করতেছে না, তখন ওই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য সার্টিউরারিতে ওই ম্যান্ডামাসটাকে আমরা কনভার্ট করে নিই। কনভার্ট করে তখন আমরা ইয়ে করি। তাহলে এখানে হচ্ছে লিটমাস টেস্টটা কি, যে কোন ক্ষেত্রে আমার জাস্টিস ডিমান্ডিং নোটিশ লাগবে আর কোন ক্ষেত্রে জাস্টিস ডিমান্ডিং নোটিশ লাগবে না। যেই ক্ষেত্রে জাস্টিস স্পেসিফিক কোনো ডিমান্ডিং নোটিশটা ডকুমেন্ট কি থাকবে। স্যার ওই ম্যান্ডামাসে লাগে না? ম্যান্ডামাসের ক্ষেত্রে তো জাস্টিস ডিমান্ডিং নোটিশ লাগে না, সার্টিউরারির ক্ষেত্রে ইনঅ্যাকশনটাকে যখন আম- চ্যালেঞ্জ করতেছি। আমরা তো বইগুলোতে দেখলাম যে স্যার ম্যান্ডামাসের ক্ষেত্রেই দিয়েছে জাস্টিস ডিমান্ডিং নোটিশটা, তো দেখবেন কাইন্ডলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি জিনিসটা একটু বলতে বলতে মনে হয় কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, ম্যান্ডামাসের ক্ষেত্রেই তো লাগে। আচ্ছা, আমি এই পয়েন্টটা একটু প্রিপেয়ার্ড হয়ে নিই, আমার কাছে একটু মানে বলতে বলতে মানে যেহেতু কনফিউশন তৈরি হলো, তাহলে এই জিনিসটা আমি একটু ইয়েতে রাখি, হোল্ডে রাখি। সার্সিউরারিতে তো স্যার অলরেডি একটা মানে অ্যাক্ট করে ফেলেছে, একটা মেমো দিয়েছে বা কোনোভাবে কোনো কিছু একটা অধিকার থেকে বঞ্চিত করার জন্য কোনো একটা অ্যাকশন নিয়ে ফেলেছে, এই জন্য তো এখানে কোনো ইস্যু তৈরি করার বিষয়টা আসতেছে না। কিন্তু যখন বিদেশে যেতে চাচ্ছি তারা লিখে দিচ্ছে না যে আমি যেতে পারবো না, কিন্তু যাচ্ছি আমাকে যেতে দিচ্ছে না, তখন আমাকে যাওয়ার যেতে দেওয়া হোক এই মর্মে একটা জাস্টিস ডিমান্ডিং নোটিশ ইস্যু করার কথা আপনি বলতেছিলেন, যখন ওইটা না, আমাকে আমি যেটা তারপরেও বলতে যেতে দিচ্ছে চাচ্ছিলাম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঠিক আছে, ম্যান্ডামাস, আমি ম্যান্ডামাস রিড করতে চাই, কিন্তু সরাসরি ম্যান্ডামাস আমি করতে পারতেছি না। এই জন্য এটাকে আমি যখন সার্টিউরারিতে কনভার্ট করব, তখনই অ্যাকচুয়ালি আমি জাস্টিস ডিমান্ডিং নোটিশ। আমি কি ঠিক বলছি এবার? আমার জানা নাই স্যার, আসলে এটা আমি বলতে পারলাম না। আপনি স্যার বলিয়েন না আমাকে প্লিজ, লজ্জা পাচ্ছি এটা। যাই হোক, তো বিষয়টা কিন্তু এটাই। আমি আর 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 মানে বিষয়টা নিয়ে যদি কোয়েশ্চেন, আমি আর একটু শিওর হয়ে নিব, কিন্তু অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ দ্য অ্যান্সার। যখন আমি সরাসরি ম্যান্ডামাস চাইতে পারতেছি না, কোর্টের সরাসরি একটা ডাইরেকশন চাইতে পারতেছি না, তখন আমি স্পেসিফিকলি কি করব, তখন আমি এটাকে রিটে আনার জন্য একটা ইনঅ্যাকশন তৈরি করে ফেলবো। ইনঅ্যাকশন তৈরি করে একটা জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিব, একটা নোটিশ দিয়ে একটা তার কাছে ইয়া চাপ বলবো, যে একটা অ্যাকশন চাবো যে ডু দিস। সে যখন আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী, সে হয় ডিসপোজ অফ দ্য অ্যাপ্লিকেশন করবে না, বা অ্যাপ্লিকেশন অনুযায়ী আমার চাওয়াটা পূরণ করবে না,
ওই ইনঅ্যাকশনটাকে আমি চ্যালেঞ্জ করবো, ওই ইনঅ্যাকশনটাকে আমি বলবো যে দ্যাট ইজ ইলিগাল। এই তাহলে যে স্যার চাওয়াটা, এখানে কি ডু দিস হবে, মানে ডাইরেকশন হবে না ডিক্লারেশন হবে? মানে যখন আপনি জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিয়ে একটা ইস্যু তৈরি করলেন, তারা আপনাকে আমি দুইটা দিল জিনিস না চাবো। অধিকারটা। প্রথমে সার্টিকুলারিতে চাবো যে এই জিনিসটা চাবো যে ডিক্লেয়ার টু হ্যাভ বিন ডান উইথাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট, এটা যাবো সার্টিকুলারিতে। তারপরে এটার কিন্তু সাথে ও তো ডাইরেক্ট। আপনাকে কোনো চিঠি দেয় নাই, ও আপনার চিঠির উত্তর দিল না, এটা একটা বিষয়, কিন্তু ও তো আপনাকে চিঠি দেয় নাই আর কি। তাইলে আপনি কিসের কোন বিষয়ের উপর ডিক্লারেশনটা চাইবেন? ওই যে আমি তার কাছে তার যে ইনঅ্যাকশনটা, এই ইনঅ্যাকশনটাকেই আমি চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার যে ইনঅ্যাকশন, আমি যে অ্যাপ্লিকেশন করলাম, এই অ্যাপ্লিকেশন অনুযায়ী যে আমাকে আমার যে প্রবলেমটা, এই প্রবলেমের সলিউশন দিবে, এই যে ইনঅ্যাকশনটা, এই ইনঅ্যাকশনটাকেই বলতেছি যে এটা উইদাউট এনি লফুল অথরিটি অ্যান্ড অফ নো লিগাল ইফেক্ট। আবার তার আরেকটা জিনিস চাইতে পারি, এভাবে না চাই বলতে পারি যে আম, যে ইনঅ্যাকশন টু ডিসপোজ অফ দ্য লেটার, তাকে যে আমি লেটারটা দিছি সেই লেটার যদি সে ডিসপোজ অফ না করে, সে ডিসপোজ অফ না করাটাকেও আমি চ্যালেঞ্জ করি। আর যদি লেটার দিয়ে দেয়, লেটার দিয়ে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না, তখন আমি সরাসরি এই লেটারটাকে চ্যালেঞ্জ করি। রাইট। আচ্ছা, কিন্তু আমি আবার বলি, এই যে যারা হচ্ছে মানে সুপ্রিম কোর্টে রিট ড্রাফটিং করে না বা রিট নিয়ে যারা খুব একটা নাড়াচাড়া করে না, তাদের জন্য বিষয়টা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। হ্যাঁ, তারা এই যে নোটিশ ডিমান্ডিং, জাস্টিস রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এই এই এরকম কমপ্লিকেটেড কোয়েশ্চেন সাধারণত আসে না, এটা সম্পর্কে জানে রাখা ভালো। কিন্তু যদি সম্ভব হয় এগুলো স্কিপ করার, স্কিপ করবেন। স্কিপ করে স্পেসিফিক একটা অ্যাকশন যেটা আপনার মনে হবে যে কোয়েশ্চেনে যে এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জ করে সরাসরি আপনি সার্টিফিকেটে যাবেন বা ম্যান্ডাসে যাবেন। আচ্ছা, এই যে কনস্টিটিউশনে একটা কথা বলা আছে সার্টিউরারির ক্ষেত্রে, যে উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট, এই জিনিসটা সাবমিশনের ক্ষেত্রে আপনার এই জিনিসটা রাখার চেষ্টা করবেন। তাহলে যে ক্ষেত্রে আপনি কোনো একটা অ্যাকশনকে চ্যালেঞ্জ করতেছেন, তাহলে আপনার যে ড্রাফটটা হবে, ড্রাফটের যে সাবমিশনটা হবে, সাবমিশনের শেষে এই জিনিসটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট একটাতে যেন এই জিনিস থাকে যে অ্যান্ড সাচ অ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট, মানে অ্যান্ড অ্যাজ সাচ হবে, সরি, অ্যান্ড অ্যাজ সাচ দ্য impugned action of the respondents shall be liable to be declared to have been done without lawful authority and of no legal effect। এই জিনিসটা অবশ্যই লিখবেন, আর প্রেয়ারেও যেন এই জিনিসটা আপনাদের থাকে অবশ্যই। আর যদি কোনো স্পেসিফিক মেমো থাকে, স্পেসিফিক জাজমেন্ট বা নোটিশ লেটার, এটাকে চ্যালেঞ্জ করেন, তাহলে ওটাও স্পেসিফিকলি উল্লেখ করে দেবেন যে and as such the impugned letter or notice or letter or memo shall be liable to be declared to have been passed or published or issued without any lawful authority on is of no legal effect। তাহলে এই জিনিসটা যেন আপনাদের সাবমিশনে আর প্রেয়ারে থাকে, এই জিনিসটা একটু ইয়ে করার চেষ্টা করবেন। এরপরে চেষ্টা করবেন আপনাদের যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টের সাথে যে ভায়োলেশন অফ ল, এই জিনিসটা একটু মিলাই কিছু সাবমিশন রেডি করবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা জানি যে ইন কেস হোয়ার দেয়ার ইজ এনি আদার এফিকেশিয়াস রেমেডি অর অল্টারনেটিভ রেমেডি ইজ অ্যাভেলেবল, রিট এই ক্ষেত্রে মেইনটেনেবল হয় না। এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই সবার শেষে যে লাস্ট সাবমিশন গ্রাউন্ডের আগে যে প্যারাগ্রাফটা লিখবেন, ওই প্যারাগ্রাফে যে কোনো আদার এফিকেশিয়াস রেমেডি ছিল না, এই জন্যই যে আপনি এই রিটটা ফাইল করছেন, এই জিনিসটা অবশ্যই মেনশন করবেন, এই জিনিসটা যেন মিসিং না হয়। গ্রাউন্ডস লেখার ক্ষেত্রে বেশি মাথা খাটাবেন না। গ্রাউন্ডস জাস্ট যেগুলো সাবমিশন দিবেন, সাবমিশন সর্বোচ্চ 3 থেকে 4টা দিবেন। ওই সাবমিশন যা লিখবেন সেটা হুবহু কপি পেস্ট করে দিবেন। গ্রাউন্ডসে আর মাথা নতুন করে খাটানোর দরকার নেই। অনেক সময় আমরা গ্রাউন্ডসটা একটু ইয়া করে নেই, চেঞ্জ করে নেই, কিন্তু আপনাদের কোনো কিছুই করার দরকার নাই। আপনারা জাস্ট ফর দ্যাট লিখে দ্যাট ইজ সাবমিটেডটা বাদ দিয়ে বাকিটা সম্পূর্ণ লিখে দিন। একটা বিষয় জানার ছিল, যেখানে অ্যানেক্সার করব সেখানে তো দ্যাট দিয়ে শুরু করার কথা বলেছেন। তো আমরা তো এত কিছু মাথায় যদি না রাখতে পারি, পুরো সম্পূর্ণ স্টেটমেন্টটাই যদি দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দেই, তাহলে কি মানে ইয়ে হবে, সমস্যা না, হবে? ওই ভুলটা
এটা ভুল হবে না ইন দা সেন্স যে এটা সম্পর্কে বুঝতে মানে পারছি। বেশিরভাগ মানুষই খেয়াল করে না। তবে আমি প্রপার হুম। যেটা সেটা বললাম, যে যেখানে আপনি অ্যানেক্সার দিবেন সেই স্টেটমেন্ট গুলো দ্যাট দিয়ে শুরু করবেন। যেখানে আপনি অ্যানেক্সার দিবেন না সেটা দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দিয়ে শুরু করবেন। আর সাবমিশন সবগুলোই দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দিয়ে শুরু করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি এত কিছু মাথায় রাখতে চাই না, আমি সবগুলোই দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দিয়ে শুরু করব, বা শুধু দ্যাট দিয়ে শুরু করব, ইট ইজ স্টেটেড দ্যাট দিব না, কোনোটাই ভুল বলতে কি মনে হয় না এটা নিয়ে কেউ মার্ক কাটবে। কিন্তু ভুল মানে একদম স্ট্রিক্টলি টেকনিক্যালি আমি যেটা বললাম সেটা কারেক্ট, তবে এটা মানে ভুল করলেও খুব বড় ভুল না। আচ্ছা, প্রেয়ার খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, মানে 100% গ্যারান্টি না, 80% গ্যারান্টি, আপনাদের ড্রাফটিং শুধুমাত্র যে এক্সামিনার সে আপনার কস্ট টাইটেলটা দেখবে আর আপনার প্রেয়ারটা দেখবে, আর মাঝখানে যদি দেখে আপনার গ্রাউন্ডস একটা দুইটা গ্রাউন্ডস দেখবে, দ্যাটস ইট। আর কিছু সে দেখবে না। রেসপন্ডেন্ট সে দেখতে পারে যে রেসপন্ডেন্ট কাকে করছেন, সেটাও সে দেখার সম্ভাবনা খুব কম। কারণ কি, কারণ আমরা রেসপন্ডেন্ট ভুল করি না, আমরা দেখে দেখে দেই তো। এখন যারা আসলে ড্রাফটিং আপনাদের খাতাটা দেখবে তারা চিন্তা করবে যে সাধারণ কি ভুল হয় লয়ারদের। লয়াররা সাধারণত ভুল করে ওই যে প্রেয়ারে আর কস্ট টাইটেলে, এই জন্য এই দুইটা কোনোভাবেই ভুল করা যাবে না। এই দুইটাই সে দেখবে, এই দুইটা এই জন্য খুব গুরুত্ব সহকারে লিখবেন। প্রেয়ারটা এই জন্য বলছি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাই দেখা গেলো এটাতেই আপনার মার্কটা ক্যারি করবে। এখানে 9 মার্কের মধ্যে এই প্রেয়ারটাই বেশি মার্ক ক্যারি করবে। আপনার কস্ট টাইটেলের সাথে যে বিষয়টাকে আপনি ইমপিউন করছেন সেটার সাথে অবশ্যই আপনার এটা অ্যালাইন থাকতে হবে। আপনি একটা তো বিষয় জানেন যে এখানে আমরা রুল, যদিও রুল বলি রুল চাই, কিন্তু এখানে নেওয়া হয় যে রুল নিশিটা কেন চাওয়া হচ্ছে, রুল নিশি চাবেন। তো যে রুল নিশিটা চাবেন ম্যান্ডামাসের ক্ষেত্রে আপনি চাবেন কি, ম্যান্ডামাসের ক্ষেত্রে চাবেন যে হোয়াই দ্য রেসপন্ডেন্ট শ্যাল নট বি ডাইরেক্টেড টু ডু এ সার্টেন অ্যাক্ট। আর সার্টিওরারির ক্ষেত্রে কি চাবেন, যে হোয়াই দ্য অ্যাকশন অর ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট শ্যাল নট বি ডিক্লেয়ার টু হ্যাভ বিন ডান উইদাউট এনি লফুল এফেক্ট অ্যান্ড অফ নো লিগাল এফেক্ট। তাহলে আপনি কি করবেন, আপনি করবেন যে ফরম্যাটটা তো আছেই আপনার প্রেয়ারের, এই অ্যাজ টু হোয়াই এই পর্যন্ত একই, ইস্যু এর রুল, অ্যাজ টু হোয়াই, তারপরে ওই যে আপনি ইয়াটা চাইলেন কস্ট টাইটেলটা চাইলেন, কস্ট টাইটেলটা জাস্ট এখানে কপি পেস্ট করে বসাই দিন। ওইটার সাথে যেন এখানকার অ্যালাইনমেন্ট থাকে। আর মেক দ্য প্রেয়ার অ্যাজ ডিটেইলড অ্যাজ পসিবল। অ্যাজ ডিটেইলড মানে ওই যে প্রপার্টি থাকলে সেই প্রপার্টির এসএ আর এস খতিয়ান সম্পর্কে যদি থাকে সেগুলো মেনশন করবেন যদি পারেন। যদি কোনো টার্মিনেশন লেটারের কথা থাকে সেই লেটারের মেমো নাম্বার দিবেন, দরকার হলে বানাই দিবেন মেমো এত, ডেটেড এত, সেগুলা দিবেন অ্যাজ ডিটেল। যত বেশি আপনি স্পেসিফিক করে দিতে পারবেন তত ভালো প্রেয়ারটা। কিছু কিছু ক্ষেত্রে আপনার দুইটাই চাইতে হবে, আপনার ডাইরেকশনও চাইতে হবে, আপনার ইয়ার সার্টিওরারি চাইতে হবে। তো সেসব ক্ষেত্রে আপনার প্রেয়ারটা একটু লম্বা হয়ে যাবে। সেই প্রেয়ারের একটা এক্সাম্পল আমি এখন দেখাচ্ছি, কিছুক্ষণ পরে দেখাবো, তখন বুঝতে পারবেন যে কিভাবে সার্টিওরারি আর ম্যান্ডামাস এক করলে কেন কমপ্লিকেশন তৈরি হয় আর বড় হয়ে যায়। ইন্টারিম রিলিফ এই জিনিসটা বেশিরভাগ মানুষই চাবেন, আপনি এই জিনিসটা চাবেন। আপনি দেখবেন যে এখানে কি ইন্টারিম রিলিফ চাওয়া যায়। এখানে যে ইমপিউন লেটারটা আছে সেই ইমপিউন লেটারটা পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল আপনি স্টে চাইতে পারেন কিনা, অবশ্যই চাবেন। পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল কোনো ডাইরেকশন চাওয়া যাইতে পারে কিনা, অবশ্যই চাবেন। তবে মাথায় রাখবেন যে রিটে এমন কোনো রুল হিয়ারিং এর সময় এমন কোনো কোর্ট ডাইরেকশন দিতে পারবে না যেই ডাইরেকশনটা দিলে আপনার ফুল রিলিফ দিয়ে দেওয়া হবে। আবার বলি ফুল রিলিফ দিয়ে দেওয়া হবে এরকম কোন ধরনের ডাইরেকশন আপনি কোর্টের কাছে চাবেন না পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল। কি হইতে পারে, মনে করেন আপনি আপনাকে হচ্ছে
ওই যে আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম যে রাজুকে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমাকে একটা হেবা করার পারমিশন দেওয়া হোক। তো আমি এখন যদি একটা ডাইরেকশন চাই যে পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্ট টু প্রোভাইড নেসেসারি পারমিশন ফর এক্সিকিউটিং দ্য হেভার ডিড, তাহলে এই ক্ষেত্রে তো আমার মূল যে চাওয়াটা, মূল যে রুলটা, সেই রুলটাই হচ্ছে রিগার্ডিং দ্য পারমিশন। আমি ওদের কাছে, ওই অথরিটির কাছে একটা পারমিশন চাই। আবার আপনি পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুলও ওই সেম ডাইরেকশনটা যদি চান, তাহলে কিন্তু এটা ভুল হবে, এই ভুলটা করা যাবে। তাহলে আপনি ডাইরেকশন চাবেন, ইন্টারিম রিলিফ হিসেবে আপনি ডাইরেকশন চাইতে পারেন। আমরা একটা রিসেন্টলি ডাইরেকশন চাইছি একটা সার্ভিস ম্যাটারটা এরকম ছিল যে ওই যে যেহেতু এটা প্রাইভেট একটা ইনস্টিটিউশন ছিল, প্রাইভেট ব্যাংকে তারা জব করতো, জব করার ফলে তাদেরকে টার্মিনেট করছে। এখন এই টার্মিনেশন এইটাকে আমরা ইয়াতে আনার জন্য জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিয়েছি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। জাস্টিস ডিমান্ডিং নোটিশ দিয়ে তাদের কাছে চাইছি যে আপনারা একটা পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, আপনারা একটা ইনকোয়ারি কমিটি গঠন করে এই যে ইলিগেলিটি ইন দেয়ার টার্মিনেশন, এই জিনিসটাকে আপনারা ইনভেস্টিগেট করেন। একটা লেটার দিয়েছি। এখন আমরা প্রেয়ারে কি আনছি? প্রেয়ারে আনছি যে ইনঅ্যাকশন ইমপিউন করেছি, যে ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট, মানে ইনঅ্যাকশন অফ বাংলাদেশ ব্যাংক ইন ডিসপোজিং অফ দ্য অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা যে তারা ডিসপোজ অফ করতেছে না, এই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করেছি। আবার এই পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল তাদেরকে বলছি যে তারা ওই অ্যাপ্লিকেশনটা যে করছে সেই অ্যাপ্লিকেশনটা যেন ডিসপোজ অফ করে দেয়। তাহলে আমার মূল রুলের টার্মটা হচ্ছে যে ইল্লিগাল টার্মিনেশনটা হয়েছে। এই ইল্লিগাল টার্মিনেশনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কেন অ্যাকশন নেয় নাই, বা বাংলাদেশ ব্যাংক কেন তাদের ইল্লিগাল টার্মিনেশনটাকে অবৈধ ঘোষণা করে নাই, এটা হচ্ছে মূল রুলের টার্ম। এটার সাথে আমি এডিশনালি ইন্টারিম রিলিফ হিসেবে চাইলাম যে তাদেরকে যে অ্যাপ্লিকেশনটা করেছি, যে অ্যাপ্লিকেশনটা তারা পেন্ডিং অবস্থায় রাখছে, সেই অ্যাপ্লিকেশনটা যেন তারা ডিসপোজ অফ করে দেয়। এরকম ধরনের আপনারা ইন্টারিম যদি কোনো রিলিফ দেখেন, যেখানে একটা ইন্টারিম রিলিফ চাওয়া যাইতে পারে, যেটা মূল যে টার্ম অফ দ্য রুল সেই টার্মের সাথে কনফ্লিক্টিং না, তাহলে সেটা আপনারা চাইতে পারেন। আচ্ছা, আমরা জানি যে এফিডেভিট সেকশন দিয়ে রিট শেষ করতে হয়, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শেষ করতে হয়, সিভিল রিভিশন শেষ করতে হয়, 561 শেষ করতে হয়, আপনার শেষ করতে হয়, কি বলে হচ্ছে 498 শেষ করতে হয়। অ্যাফিডেভিট সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাফিডেভিট সেকশনটা মিস যেন না যায়। কিন্তু এটাও মাথায় রাখবেন যে অ্যাফিডেভিট সেকশনটাকে আপনার পারফেক্ট করতে হবে না, মানে যত শর্টলি লেখা যায় তত শর্টলি লিখে এফিডেভিট সেকশন আছে, ওখানে ওই যে ডিটেইলস যে আহ, তারপরে যা যা আছে কোনো মতে জাস্ট লিখে দিবেন যে এটা এটা এরকম ভাবে লেখা যায়, যত কিছু আপনি স্কিপ করতে পারবেন স্কিপ করেন, জাস্ট মোটামুটি একটা স্কেলেটন দ্বারা করাই দেবেন এফিডেভিট সেকশন, সেটা তৈরি করবেন, সেটা দেবেন। কিন্তু এফিডেভিট সেকশন যে, মানে আমি কেন বলছি এফিডেভিটের জায়গাটা নিয়ে এত কথা, যে কিছু কিছু জায়গায় এফিডেভিট লাগে, কিছু কিছু জায়গায় আমরা জানি এফিডেভিট লাগে না। তো আপনি যদি এফিডেভিট না দেন, তখন যে এক্সামিনার সে মনে করতে পারে যে আপনি জানেন না যে এটা এফিডেভিট করে এই ধরনের মামলা ফাইল করতে হয়, এই ধরনের রিট ফাইল। এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এফিডেভিটের ভিতরে কি আছে, ওখানে লেখাটা কত সুন্দর, বা ওখানে আপনি কোনো মিস্টেক করলেন কিনা, এটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলোর ক্ষেত্রে এফিডেভিট লাগে, এই জিনিসটা আপনি জানেন। এই জন্য এফিডেভিটে বেশি সময় নষ্ট করবেন না, কিন্তু এফিডেভিটটা অবশ্যই দিবেন। আচ্ছা, আমি একটু প্রেয়ার দেখবো, দুই একটা প্রেয়ার দেখে আমি শেষ করবো।